রাজনীতির গলিতে ওনাকে বলা হয় ভদ্র রাজনীতিবিদ। প্রথমে দিল্লি সেন্ট স্টিফেন্স কলেজ, তারপরে অক্সফোর্ড, ফিরে এসে সাংবাদিকতা। অনেক লেখালেখি, উনি অনেক বই লিখেছেন। প্রাক্তন রাজ্যসভা মেম্বার। দিল্লিতে উনি বেশ রাইট উইং ইন্টেলেকচুয়াল, কিন্তু আমার কাছে সব থেকে বড় জিনিস হলো উনি বইপ্রেমী। অসাধারণ ইংরেজি ভাষী। ওনার সামনে আমি ইংলিশে কথা বলতে দ্বিধা পাই, এবং খুব কম লোকই স্বপন দাশগুপ্তকে বাংলায় কথা বলতে শুনেছে। স্বপনদা, এখন আপনি ইলেকশন অবধি কলকাতা স্থিত? মোটামুটি কলকাতায় আমি, দেখুন, মাসে এমনিতে ইলেকশনের আগেও মাসে প্রায় 15 দিন কলকাতায় থাকি, আর 15 দিন দিল্লিতে থাকতাম। তো এখন নির্বাচন হতে চলেছে, রাজনীতির বাজারটাও একটু গরম হয়ে উঠছে, তাই জন্যে কলকাতাতেই থাকবো। আর হয়তো আপনি আরো বেশি আমাকে বাংলা বলতে দেখবেন। বাংলা যে বলি না সেটা না, কিন্তু দেখুন একটা ব্যাপার আছে যে যেখানে পরিস্থিতি, যেখানে যেরকম এনভায়রনমেন্ট, দিল্লির এনভায়রনমেন্টে আমার হিন্দিটা খুবই খারাপ। প্রণববাবু থেকেও খারাপ? আমার হিন্দি সত্যি খারাপ। প্রণববাবু থেকেও খারাপ? প্রণববাবুর সঙ্গে আমি মাঝে মাঝে প্রণববাবুর সঙ্গে এটা নিয়ে কথা বলেছিলাম। প্রণববাবু একবার বলেছিল, ওনাকে নাকি ইন্দিরা গান্ধী বলেছিল, হিন্দি মত বললো কেউ বাংলা শিখ যায়গে। তো আমারও সেরকম, আমিও অনেক সময় বলি যে আমি যদি হিন্দি বলতে আরম্ভ করি তাহলে সেটার অনুবাদ করতে হবে। তো সেই কারণেই আমি ইংরেজিটাই, দিল্লিতে যখন থাকি সেই সারাউন্ডিংস এর মধ্যে আমার ইংরেজিটাই চলে। আর সেই অক্সফোর্ডিয়ান ইংলিশের রেশ এখনো রয়ে গেছে। দিল্লিতে ইংরেজি বলা এমপিস এর মধ্যে আপনি শশী থারুরের সঙ্গে মোটামুটি কম্পিট করেন। শশী আর আমি একই সঙ্গে একই ক্লাসে একই সাবজেক্ট পড়েছি। আমরা দুজনেই ইতিহাস পড়েছিলাম। শশী বলে, শশীর অ্যাকসেন্টটা আর একটু অন্যরকম। শশী নিজেকে তার একটা ব্র্যান্ড ইমেজ করে নিয়েছে, যত কঠিন শব্দ ব্যবহার করতে পারে। আমি চেষ্টা করি অত কঠিন শব্দ না ব্যবহার করাতে, আর সরল সহজ ভাষায় ইউজ করতে। কিন্তু তাহলেও লোকে বলে যে আমি যা ইংরেজি লিখি বড্ড কঠিন। আমি এটা তো জানি না, এটা হয়তো একটা জেনারেশনাল ব্যাপার। আমরা যখন ইংরেজি শিখেছি, আমি শিখেছিলাম ইংরেজি এখানে কলকাতাতে লামাটিনিয়ারে, আমাদের লামাটিনিয়ারে আর কিছু শেখাতো না, ইংরেজিটুকুই শেখাতো। স্বপনদা, ফিরে আসবো আপনার অসাধারণ জীবনের ব্যাপার, মানে মেড ইন হেভেন লাইফ। কিন্তু তার আগে চটপট বুঝে নিই আগামী নির্বাচনে কি হতে চলেছে। আমার মনে একটাই প্রশ্ন, বিজেপি বাংলায় কেন হেরে যায় বারবার? বিজেপি বাংলাতে, পশ্চিমবঙ্গে বিজেপি হচ্ছে একটা নতুন দল। এটা অনেকে ভাবে যে এটা একটু বিস্মিত হয়ে যায় আমি যখন বলি, কারণ ভারতবর্ষে দেখতে গেলে বিজেপির এখন, অনেকে বলে জনসংঘ থেকে তার শুরু, কেউ ওটাকে 1980-তে বিজেপি যখন তৈরি হয়েছিল, প্রতিষ্ঠিত হয়েছিল, সেখান থেকে শুরু। কিন্তু পশ্চিমবঙ্গে 2014-র আগে বিজেপির ভোট সংখ্যা ওই 3%, 5% সেরকম হয়েছিল। একবার 1991 সালে একটু 8-9% হয়েছিল, কিন্তু ওই ধরনের। আমাদের তখন মেন লক্ষ্য ছিল কোথাও নিজেদের ডিপোজিটটা বাঁচানো। স্বপনদা, বিজেপি নতুন দল, অনেক স্টেটেই ছিল, কিন্তু বাংলাতে মোদির ঝড় কেন বিজেপিকে পাওয়ারে আনতে পারলো না? পাওয়ারে আনতে পারিনি, কিন্তু আপনি দেখুন, যেখানে আমাদের কোনো এমএলএ ছিল না, সেখান থেকে 3টে এমএলএ হলো, সেখান থেকে এখন 77টা এমএলএ হলো। ঠিক আছে, আমরা যে লক্ষ্য নিয়ে 2021-এ নেমেছিলাম, সেটা আমরা উই ফেল শর্ট অফ দ্যাট মার্ক, কিন্তু ইট ওয়াজ আ বিগ জাম্প।
লিপ ফরওয়ার্ড। আমি যদি আপনার হয়ে উত্তরটা দিই, বাংলার পলিটিক্স খুব মিলিটেন্ট পলিটিক্স বরাবর। ইটস অ্যাবাউট স্ট্রিট পলিটিক্স। বাংলার পলিটিক্স বডি মানে হিংসাত্মক। হিংসাত্মক। এবার বিজেপি, বাংলা বিজেপি নেতাদের যদি দেখা যায়, হয়তো এই ইলেকশনে কিছুটা শুভেন্দুকে এনে আপনারা বদলাতে চেষ্টা করেছেন, কিন্তু সবাই, কেউ সাহিত্যিক, কেউ জার্নালিস্ট, কেউ ডাক্তার, কেউ ক্যান্সার স্পেশালিস্ট, তাদের মধ্যে কেউ মমতাকে কাউন্টার করার জন্য রাস্তায় নেবে, কিংবা লোয়ার লেভেলের লিডার্সরাও খুব আর্ম চেয়ার লিডার্স ছিল। এই কারণেই কি বিজেপি সিপিএম কিংবা মমতার বিরুদ্ধে খাড়া হতে পারেনি? এইটা যদি সত্যি হয়, কি কিছুটা সত্যি, তার জন্য আমরা গর্বিত যে আমরা মেধাবী শ্রেণীর মানুষকে একসঙ্গে করতে পেরেছি। কিন্তু আসল কারণটা আরেকটু কমপ্লিকেটেড হচ্ছে একটা, যেটা হচ্ছে যে ধরনের পোলারাইজেশন ছিল আগে, সিপিএম আর প্রথমে কংগ্রেস, তারপরে ওটা তৃণমূল হয়ে গেল, তা সেইখানে তৃতীয় শক্তিকে ঢোকা খুবই কঠিন ছিল। এটা শুধু পশ্চিমবঙ্গে না, অনেক জায়গায় ছিল। তো প্রথমে বিজেপির প্রথম লক্ষ্য ছিল তৃতীয় শক্তি থেকে ন্যাচারাল অল্টারনেটিভ হয়ে যাওয়া। সেটা আমরা এখন খুব সাকসেসফুলি ওটাকে ওই পজিশনে আমরা আসতে পেরেছি। ঠিক বলছেন। এখন এইবার ইলেকশনে যেটা হচ্ছে, এটা আমরাই হচ্ছে একমাত্র বিকল্প। লেফট এখন ইতিহাস, কংগ্রেস প্রায় নেই, তাছাড়া ছোটখাটো যা দল। তো এখন আমাদের লোকে দেখতে হবে যে এটা আমরা প্রথমবার পশ্চিমবঙ্গে 1972-এর পর থেকে ফার্স্ট অল ইন্ডিয়া পার্টি which is trying to make a comeback. ফিরে আসি আপনার মাস পলিটিক্সের রোলে। 2021-এ আপনি রমেন্দু সিনহা টিএমসির কাছে হেরে গেলেন। আপনার কি মনে হয় যে আপনি সে বছর টিএমসির টিকিটে দাঁড়াতেন, আপনি জিতে যেতেন? আমি টিএমসির টিকিটে দাঁড়ানো, আমি বিজেপির সঙ্গে আমি যুক্ত 1989 থেকে, তাই জন্য টিএমসি টিকিটে যে দাঁড়াবো, সেটা হারা জেতা হয়, এটা মানে কোয়েশ্চেন ডাজ নট অ্যারাইজ। আমি বিজেপিতে, আমার যতটুকু রাজনীতি হয়েছে ভারতবর্ষে, ওটা বিজেপির সঙ্গে, এটার বাইরে আমি যাবো না। তো এই প্রশ্নটা অবান্তর। খুব ইন্টারেস্টিং। আপনি খুব ভালো ক্যান্ডিডেট ছিলেন, আর আপনি খুব পরিশ্রম করেছিলেন। দেখুন, হোয়াট ওয়াজ ইওর টেক অ্যাওয়ে মাস পলিটিক্স? আমি ওটা কথাটা বলি। প্রথম কথা, আমাকে নির্বাচনে দাঁড়ানোর জন্য অমিত শাহজি বললেন যে তুমি দাঁড়াও, আমি তোমার জন্য একটা কনস্টিটিউয়েন্সি সিলেক্ট করে দেবো। আমি তার আগে তারকেশ্বরে কোনোদিন যাইনি। আমি এটা খোলাখুলি ভাবেই বলছি, তারকেশ্বর আমার পাড়া ছিল না, বা আমার দেশ বা কিছু ওই ধরনের কিছু ছিল না। হুগলি জেলাতে আমার মামার বাড়ি, কিন্তু সেটা থেকে তারকেশ্বর একটু দূরে। তো আমি প্রথম দিন, যেখানে বিজেপি তার আগের ইলেকশনে 7% ভোট পেয়েছিল, সেখান থেকে আমি তুলে প্রায় 44% ভোট তুলেছি, নিয়েছি। তাই ঠিক আছে, সফলতা অর্জন করতে পারিনি, ইট ওয়াজ আ ভেরি গুড এক্সপিরিয়েন্স। অভিজ্ঞতাটা আমার পক্ষে। আমাকে খুব ছোট করে 3টে জিনিস টেক অ্যাওয়ে বলুন। ওই যে আপনি বলছেন যে অভিজ্ঞতাটা অসাধারণ ছিল, 3টে কি অসাধারণ জিনিস আপনি, হোয়াট ওয়াজ ইউর টেক অ্যাওয়ে ফ্রম দ্যাট ইলেকশন? প্রথম কথা, ইলেকশনে কি করা উচিত না। ওকে। দ্বিতীয়ত হচ্ছে, ইলেকশনে কোন জিনিসটা খুব দরকার, যেটা আমি বলবো যে সংগঠন বিজেপির একটু কমজোর, সেটা আমি বলতেই আছি। আমরা মেইন রোডে আমাদের একটা স্থান ছিল, কিন্তু ভেতরকার গলির মধ্যে আমাদের একটু প্রেজেন্সটা একটু কম ছিল। আর তৃতীয়ত, তারপরে যেটা হচ্ছে যে বুথে কাকে বসাতে হয়, কাকে না বসাতে হয়, কারা টাকা নিয়ে চলে যায়, আসলে রিয়েল পলিটিকে মানুষকে চিনতে একটা খুব, দেখুন, মানুষ যে ধরনের মানুষের সঙ্গে আমার অভিজ্ঞতা ছিল, তারা হচ্ছে প্রফেসর, জার্নালিস্ট, কোনো টপ রাজনৈতিক নেতা, এইসবের সঙ্গে একদম লোয়ার লেভেলে কি ধরনের রাজনীতি খাটে, এই শিক্ষা নিয়ে
এই শিক্ষাতে আপনি এখন শিক্ষিত হয়েছেন। যদি এই শিক্ষাতে কেউই পুরো রাজনীতিতে এবং ভারতবর্ষে কেউই পুরোপুরি শিক্ষিত perfectly fit. সকালে হাঁটেন, I'm also সকালে হাঁটেন, জিম করেন কিছু? আমি মেন্টালি আই এম ভেরি অ্যালার্ট, সো আই থিঙ্ক এটা নিয়ে চলতে পারি। আমি আডবাণীজিকে দেখেছিলাম, আডবাণীজির সঙ্গে আমি অনেকদিন কাজ করেছিলাম। তো উনি, ওনার যেরকম ডিসিপ্লিন লাইফ ছিল, তো ওনার বয়সটা নিয়ে কেউ কিছু বলতো না, খুব মানে একদম ওই 2009 পরে বয়সটা বিকেম আ ফ্যাক্টর। সম্বন্ধে আডবাণীর গল্পে ফিরে আসবো, তার আগে আমাকে বলুন 3টে জিনিস যেটা বিজেপির আগামী 2 মাসে নিজের ব্যাপারে ঠিক করতে হবে। 1, 2, 3। বিজেপির একটা সমস্যা আছে পশ্চিমবঙ্গে, ছিল, এটা ইমেজের প্রবলেম ছিল। অনেকে মনে করত যে আমরা বাঙালি দল না, আমরা হিন্দি ভাষী দল, যেটা এখনো মনে করে, অনেকে মনে করে। তো প্রথম কথা, এটা নিয়ে এই চিন্তাধারাটা আমাদের ওভারকাম করতে হবে, কাটাতে হবে। 1, 2। প্রথম কথা, আমরা হচ্ছে পুরোপুরি বাঙালি দল, যারা লিডারশিপে আছে, যে ধরনের আমাদের পরিবেশে বিজেপি চলে, পুরোটাই ভীষণভাবে বাঙালি, ইটস ভেরি রিজিনাল, এমনকি ভেজিটেরিয়ান খাবারও এখানে চলে না। 2 হচ্ছে মমতা ব্যানার্জি সিপিএম এর কাছ থেকে একটা জিনিস শিখেছিল, যে বিরোধীদের কোনো স্থান দেব না। এটাতে হিংসা has become a new normal in Bengal. It's become the normal of Bengal. তো এইটাকে কিভাবে কাটাতে হবে? কারণ 2021-এ ইলেকশনের পরে আমাদের কর্মীদের উপরে যে ধরনের অত্যাচার করা হয়েছিল, আর যে কর্মীরা যারা বুথ লেভেলে কাজ করে তাদের উপর যে ধরনের অত্যাচার করা হয়েছিল, সেই কারণে অনেকে একদম পিছিয়ে গেছে বিজেপির কাছ থেকে। মানে বলছে ভয়, বাবা এটা বিজেপি করলে একদম মানে আমি মানে জানি না আমার কি থাকবে, ব্যবসাটা লাটে উঠে যাবে। আর তৃতীয় কি ঠিক করতে হবে? তৃতীয়টা হচ্ছে যে একটা ভেরি ফোকাসড চয়েস অফ ক্যান্ডিডেটস। এর আগের বার আমি মানে খোলাখুলি ভাবেই বলছি যে আমরা একটা ভুল করেছিলাম, মুখ্যমন্ত্রীর ফেস তৈরি করা। তার থেকেও বেশি তৃণমূল থেকে যে লোকটা ওভারনাইট এসে, রাতারাতি এসে একটা করে টিকিট নিয়ে গেল, মানে আমরা দেখা গেল যে মানে তৃণমূলের এপিটার ওপি, রাজীব চ্যাটার্জি, আমি কারোর নাম বলতে চাই না, তাদের মধ্যে খুব কম লোকে, শুভেন্দু এসেছিল সেই সময়, শুভেন্দু রয়ে গেছে, লড়েছে এতদিন 5 বছর, নিঃসন্দেহে কেউ বলতে পারে না। সেদিন একটা সবাই শ্রমিক বলল যে, শুভেন্দুকে বললো যে নতুন বিজেপি পুরনো বিজেপি আপনার কাছে মানে আপনি বলবেন না কেন, আপনি সমর্পিত, 5 বছর যা লড়েছেন। কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে যে বিজেপির একটা থেকে যাকে বলে অর্গানিক লিডারশিপ তৈরি করেছে, আমরা করেছি। এই 3টে কারণ, যে 3টে কারণ আপনি বললেন, এই 3টে কারণ 3 মাসে সম্ভব নয়। কেন সম্ভব না? এটা তো আমরা আগে থেকেই করে যাচ্ছি। এটা 3 মাসে এটাকে আরো মানে খোলাখুলি ভাবে লোককে দেখুন, অনেক জিনিস আমরা মিডিয়া, পশ্চিমবঙ্গের মিডিয়া এক ধরনের, লোকে গদি মিডিয়া বলে, এখানে কি দিদি মিডিয়া না কি বলা যায় আমি জানি না, কিন্তু মিডিয়ার উপরে আমরা কোনো ভরসা করতে পারি না যে আমাদের একটা ফেয়ার লেভেল প্লেইং ফিল্ডে করতে দেবে। আমরা ইনফ্যাক্ট ডিপেন্ড করি মোর অন ইউটিউব, এইসব নিয়ে সোশ্যাল মিডিয়া। চটপট ফিরে আসা যাক, আমার জন্য এই 3টে রিজন খুব ইম্পর্টেন্ট, এবং পার্টির জন্য যেটা আপনি বোঝাচ্ছেন। আমি বললাম তো, আমার মনে হয় সুতরাং একটা রিজনকে বিশ্লেষণ করা যায়। বাঙালি চরিত্র কিভাবে 3 মাসের মধ্যে বাঙালি চরিত্র তো দেখা যাচ্ছে আমাদের যে নেতা, যারা নেতৃত্ব দিচ্ছে পার্টির মধ্যে, শুভেন্দুকে কি বলা যায়? বাঙালি তো বলতে যায়, আপনি ভালো লাগতে পারে, খারাপ লাগতে পারে, শ্রমিক, কি বলা যায়? 4টে চেহারা, শুধুমাত্র 4টে চেহারা, বাকি চেহারা প্রমোট করা হচ্ছে না। কারণ দেখুন, প্রমোট করা লোকাল লেভেলে অনেকের থাকে, চেহারা থাকে, ডিস্ট্রিক্টেও সেগুলো নেই, এটা প্রবলেম। ডিস্ট্রিক্টে চেহারা নেই। আপনার কারোকে ভালো লাগতে পারে, কারোকে খারাপ লাগতে পারে, সেটা হতে পারে, কিন্তু সে যে তার সঙ্গে বাংলার
সংস্কৃতি, বাংলার প্রাণ, বাংলার ঐতিহ্য মানে তার সঙ্গে যুক্ত না, সেটা আপনি বলতে পারেন না। মমতা ব্যানার্জির বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর চেহারা না দিয়ে কি এই নির্বাচন জেতা যাবে? এটা মানুষের উপর নির্ভর করে। সাধারণত আপনি বিজেপির কর্মী না হলে আপনি কি ভোট দেবেন এমন একটা পার্টিকে যার চেহারা নেই আগেনস্ট মমতা? হ্যাঁ, দেব। ইজিমের উপরে মমতা এই 15 বছরে বাংলাকে যেখানে নিয়ে গেছে, সেখানে অল্টারনেটিভটা মানুষ তো তৈরি করে দেবে। কারণ এখন সব থেকে বড় মানে তাদের কাছে দরকার যে একটা নিঃশ্বাস নেওয়ার একটা জায়গা থাকতে হবে। পশ্চিমবঙ্গের আজকে যে অবনতি হয়েছে, সারা বাংলা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গের স্থানটা নাপতে নাপতে কোথায় চলে গেছে, কি পরিমাণে মানে ডিবেসমেন্ট অফ পাবলিক লাইফ কি হয়েছে, সেটার পরে আমার মনে হয় মানুষই স্বপনদা, বিজেপি যদি সেন্টারে আজকে পাওয়ারে না থাকতো, তাহলে কি আপনি যে লেভেল প্লেইং ফিল্ডের কথা বললেন পশ্চিমবঙ্গে আপনাদের নেই, কিন্তু বিভিন্ন ইডি সিবিআই দিয়ে যেভাবে লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করা হচ্ছে, সেটা যদি সেই পাওয়ারটা সেন্টারে না থাকলে থাকতো না, তাহলে কি বিজেপি আজকে এই জায়গায় এত পাওয়ারফুল পজিশনে ওয়েস্ট বেঙ্গলে থাকতো? কোথাও না কোথাও বিজেপি এত পাওয়ারফুল হয়েছে ওয়েস্ট বেঙ্গলে কারণ সেন্ট্রালের সাপোর্ট আছে। সেন্টারের যে মোদী সরকারের যে কাজ, মোদী সরকারের যে অ্যাচিভমেন্ট, সেগুলো যার এত কৃতিত্ব, আপনি 15 বছরের মানে 12 বছরের মোদী সরকার যা করেছে, সেটা একটা সত্যি একটা বড় কন্ট্রিবিউটরি ফ্যাক্টর, নো ডাউট। মোদীর প্রভাবে পশ্চিমবঙ্গে বিজেপি অনেকটা উঠেছে। এছাড়াও একটা যেটা আছে আমার মনে হয় পশ্চিমবঙ্গে আজকে বিজেপির যেটা সব থেকে বড় সেলিং পয়েন্ট হচ্ছে যে লোকেরা চায় যে অনেক হয়েছে বাবা, এবার একটু এই অনেক স্ট্রিট পলিটিক্স অনেক হয়েছে, এবার একটু লেট আস গেট ব্যাক টু নর্মালসি, একটু নর্মাল সাধারণভাবে এখানে লোকে অর্থনীতির দিকে একটু দেখতে পারে, শিক্ষাটার দিকে দেখতে পারে, মানে লোককে একটু নিঃশ্বাস দিতে পারে, একটু টোলাবাজির থেকে একটু যেন আমরা মুক্তি পাই। ফিরে যাওয়া যাক 40 বছর আগে, সেই যুবক স্বপন দাশগুপ্তর জীবনে। আপনি খুব শাই, আপনি নিজের ব্যাপারে কথা বলতে চান না, আমি অনেকের কাছে শুনেছি আপনি কোনো ইন্টারভিউ দেন না রাজনীতি ছাড়া। সেই দিকটা বলুন, যখন আপনি কলেজে ছিলেন ব্যাক ইন 80s, কলেজ ছিলাম 70s, সো আপনি দিল্লিতে সেন্ট স্টিফেন্সে পড়েন, তারপরে আপনি অক্সফোর্ডে যান, সো ইউ কাম ফ্রম এ বিজনেস ফ্যামিলি। কতটা রেজিস্ট্যান্স ছিল আপনার বাবার বিজনেস ছেড়ে দিয়ে বিদেশে পড়তে যাওয়ার? প্রথমত যখন 1971 সালে স্কুল শেষ করে, শুধু আমি না, আমার 3-4 জন বন্ধুরা আমরা একসঙ্গে স্কুল থেকে আমরা বললাম যে আমরা দিল্লি যাব। সেটার একটা ভেরি প্র্যাকটিক্যাল একটা কারণ ছিল, সেই সময় এখানে নকশাল মুভমেন্ট চলছিল। কেউ একটা ডিগ্রি শেষ করতে 3 বছরে, ওটা 5 বছর লাগতো, শুধু শুধু আরো 2 বছর কেন কাটাচ্ছে, আমরা যাই, দিল্লি যাই। তখন আমাকে আত্মীয় স্বজন অনেকে বলছে দিল্লিতে কলেজ টলেজ আছে, তখন প্রেসিডেন্সি আর জেভিয়ার্সের জামানা ছিল, তখন ওখানে ভাবতে যে সব শিক্ষা বলতে কলকাতা ক্যালকাটা ইউনিভার্সিটি,
আপনার বাবা কেমন ছিলেন? রাশভারী ছিলেন? না না, দেখুন আমার বাবা বেশি এটা নিয়ে কথা বলতেন না। আমার মা বললেন তুমি যা করতে চাও করো। আমার সমস্যাটা ছিল দিল্লি নিয়ে না, হুম, সমস্যাটা ছিল যে তুমি হিস্ট্রি পড়বে। হুম। তো সেটা ইঞ্জিনিয়ারিং এর যুগ ছিল। মানে সেই সময় লোকে সায়েন্স পড়তো, এইসব করতো। তো আমি চিরকালই হিস্ট্রি নিয়ে আমার মার বক্তব্য ছিল যে যা পড়ো ভালোভাবে পড়ো। হুম। আর আমার রেজাল্ট খুবই ভালো হতো, তখন কেউ বলতে পারতো না যে তুমি জাস্ট কিন্তু একটা বড় ফ্যামিলি বিজনেস ছিল। বড় ফ্যামিলি বিজনেস ছিল সেটা। মানে উই হোপ দ্যাট ইট উড, কিন্তু তখন পশ্চিমবঙ্গে যা পরিবেশ ছিল, মানে কোনো বিজনেস কিছুই করা যেত না। মানে আই স মাই ফাদার ইন মাই ফ্রন্ট, মানে কি টেনশনে ভুগতেন। হুম। তো যাই হোক, আমি সেন্ট স্টিফেন্সে ছিলাম। সেন্ট স্টিফেন্সে আমি 3 বছর দিল্লিতে ছিলাম। খুবই ভালো। আমাদের যে সহপাঠী পাঠিনীরা কে কে ছিলেন আপনার সাথে? তারা কার কে? নাম বলবো, আমি দিল্লি এই কলকাতা থেকে তো আমরা চন্দন মিত্র, পরঞ্জয় ঘোষ ঠাকুরতা, এরা দুজনেই আমার সঙ্গে একসঙ্গে আমরা গেলাম সেন্ট স্টিফেন্স। হুম, তাছাড়া শশীও এসেছিল, সেন্ট জেভিয়ার্সেও ছিল, তারপর ও এলো, হুম। একই সঙ্গে আমরা এলাম। তো আমার ক্লাস থেকে প্রায় আবার 20 জন আইএএস বা আইপিএস গেছিল। তো মানে ক্লাস ওয়াজ অ্যাবাউট 30 জনের ক্লাস ছিল। হুম। তো আমাদের, আমি বলতে পারি দিল্লিতে একটা কসমোপলিটন এক্সপোজার ছিল হুম। সেন্ট স্টিফেন্সে। আর তারপরে আপনি গেলেন অক্সফোর্ড। অক্সফোর্ড, লন্ডনে ছিলাম 5 বছর, তারপরে অক্সফোর্ডে ছিলাম। তো ওটা একটা আন্তর্জাতিক এক্সপোজার। হুম। আমি বলতে পারি ওখানে আমার খুবই ভালো লেগেছিল। তখনকার দিনে বেশি ভারতীয় ছাত্র ছিল না, হ্যাঁ। ভারতীয় ছাত্রছাত্রী ছিল না। আমাদের বন্ধু যারা ছিল, ইংরেজ ছিল, সাউথ আফ্রিকান ছিল, জার্মান ছিল, এই ধরনের। আর তখন আপনি ডিসাইড করলেন যে আমি পড়াবো, আই উইল বি অ্যান একাডেমিস্ট। আই উইল বি অ্যান একাডেমিক। আমি সেটাই চিন্তা করেছিলাম যে আমি পড়াবো, গবেষণা করবো, এটসেট্রা। কিন্তু কিন্তু এটা একটা বড় কিন্তু আছে। আমি ভারতবর্ষে ফিরে আসার আগেই আমি এইটা টের পেয়েছিলাম যে ভারতবর্ষে শিক্ষা জগতে এন্ট্রি পেতে হলে কোনো একটা দলের সঙ্গে থাকতে হয়। আর তখন ইতিহাসের জগৎটা খুবই মানে বাম ঘেঁষা ছিল। হুম। মানে ইউ হ্যাড টু বি এ কমিউনিস্ট অফ সাম ফর্ম, মানে ওদের ধরনের কমিউনিস্ট আর তখন হিন্দুত্ব ছিল না। ছিল না। তো হঠাৎ করে মাথায় ঢুকলো কি করে যে আমি, না তখন বিজেপি ছিল না, সেভাবে আরএসএস ছিল আরএসএস, কিন্তু আরএসএস এর সঙ্গে আমার খুব একটা, আমি প্রথম মানে কানেকশন যেটা আসে বিজেপির সঙ্গে আমাদের অনেকদিনই ছিল। কেন, আমার একটা খুব ঘনিষ্ঠ বন্ধু ইউনিভার্সিটিতে ছিল, অরুণ জেটলি, সে এবিভিপি করতো চিরকাল। আমি বিজেপির মানে তখনকার দিনে জনসংঘের লোকের সঙ্গে অনেককেই চিনতাম আমরা, আর খুব ভালো একটা আমাদের বন্ধুত্ব ছিল। কেন, তখন ওই জেপি মুভমেন্টটা চলছিল। আর আমরা দেখলাম যে বামরা অ্যান্টি ফ্যাসিস্ট বলে জেপি কে ফ্যাসিস্ট বলে। কিন্তু আপনাকে কি ইন্সপায়ার করেছিল রাইট উইং ইন্টেলেকচুয়াল হতে? দেখুন, রাইট উইং ইন্টেলেকচুয়াল একটা আলাদা ব্যাপার। সেটা হচ্ছে একটা, যখন আমি ইউকেতে থাকাকালীন যখন দেখলাম ইউকের যা অবস্থা ছিল একটা সময়, ইউকের অবস্থায় পশ্চিমবঙ্গের অবস্থা হয়ে গেছিল, সেখান থেকে যে মানে তার যে পুনর্জীবন একটা যে ইউকে পেল তখন, সেটা ছিল মার্গারেট থ্যাচারের কারণে। তো ওটা একটা আমাকে খুবই একটা অনুপ্রাণিত করেছিল। মার্গারেট থ্যাচার, শি ওয়াজ আ গ্রেট সোর্স অফ ইন্সপিরেশন। তাছাড়াও অনেক ধরনের একটা হয় কি, বামের এই যে ইভলিউশনটা কিরম ভাবে হয়, সবাই একটু বাম ঘেঁষা ছিল, সেখান থেকে অন্যভাবে কি আসে সেটা একটা, মানে এটা বলা খুব সহজ হবে না। কেন, এটা আস্তে আস্তে অনেক রকমের ইনফ্লুয়েন্স হয়ে তো এখানে এলাম যখন, তখন এই ভারতবর্ষে একজন আমাকে খুবই ইনফ্লুয়েন্স করেছিল, সেটা হচ্ছে এল.কে. আডবাণী। আমি এল.কে. আডবাণীর গল্পে আসবো, তার আগে বলুন, স্বপনদা কলেজে প্রেম করেছিলেন অক্সফোর্ডে? সে প্রেম করেছে ব্যক্তিগত ব্যাপার। দেখুন, মানে জাস্ট বিকজ আমি পাবলিক লাইফে আছি, আমি এখন সে কার সঙ্গে কি করেছিলাম তাদের এম্বারেস করে, নিজেকে এম্বারেস করে কোনো দরকার নেই। প্রেম এম্বারেস? হ্যাঁ, এম্বারেস মানে হচ্ছে কি, প্রেম করেছিলাম, হ্যাঁ নিশ্চয়ই করেছিলাম, কিন্তু
মানে আপনি যদি এখন কোনো নাম চান, কে চান, সেগুলো আমি দেবো না। আর বিটুইন দিল্লি ইউনিভার্সিটি আর অক্সফোর্ড কোন ক্যাম্পাসটা আপনার মেমোরেবল ছিল? দুটোই দেখুন, লন্ডন ওয়াজ অনেক রকম অ্যাজ এ সিটি, শহর হিসেবে লন্ডন খুব একটা ভাইব্রেন্ট, একটা বিরাট একটা মানে একটা খুব পালসেটিং, মানে ফুল অফ লাইফ ছিল। দিল্লি মানে সেন্ট স্টিফেন্স খুব কমফোর্টেবল একটা জায়গা ছিল, খুব মানে একটা প্রোটেক্টেড ক্যাম্পাসের মধ্যে ছিলাম। অক্সফোর্ড ওয়াজ মোর রেয়ারিফাইড, এটা মানে ইট হ্যাড লট অফ স্টাইল, ইট হ্যাড লট অফ গ্রেস, খুব মানে শৌখিন ব্যাপার। আর আপনি ফিরে এসে জার্নালিজম কেন জয়েন করলেন? বিকজ আমি একাডেমিক্সে যেতে চাইনি। আপনি তো ইউকেতে সেটেল করতে পারতেন। আমি সবসময় বলি আই এম আ রেফিউজি ফ্রম একাডেমিয়া। আপনি ইউকেতে সেটেল করতে পারতেন। আপনি না, আমি সেটেল করার আমার কোনো ইচ্ছে ছিল না। আমার চিরকাল যেমন মানে ভারতবর্ষতেই থাকবো, সেটা আমি ইউকেতে সেটেল করা। ইউকে আমি প্রচুর যাই, এখনো যাই 3-4 বার, আমার অনেক বন্ধু বান্ধব আছে, কিন্তু বাট দ্যাট ইজ নট মাই হোম। And why did you quit active journalism? Active journalism I quit in 2000. না, কেন ছেড়ে দিলেন? না, ছেড়ে দিলাম একটা, ইউ ফাইন্ড যে একটা সময় আসে যখন ওই ধরনের ডেইলি গ্রাইন্ডটা আর করার আপনার ইচ্ছে নেই। নাকি মিডিয়া অনেক বদলে গেছিল? মিডিয়া বদলে গেছে, মিডিয়া আস্তে আস্তে বদলাচ্ছিল, সেটা নিয়ে না। অ্যাক্টিভ জার্নালিজম আমি হচ্ছে ফুল টাইম, আমি যেটা অ্যাক্টিভ জার্নালিজম বলবো না, আমি ফুল টাইম জার্নালিজম আমি ছেড়ে দিয়েছিলাম। কিন্তু আমি এখনো ওই যে লেখার ব্যাপারটা, আমি এখনো লিখে যাই। আমি এখনো প্রায় মাসে 7-8টা লেখা দিই। আর আমি এটা নিয়ে আমি যেটা কমিয়ে দিয়েছি এখন, সেটা হচ্ছে টেলিভিশন। তার কারণ কি? সে টেলিভিশন কেন এখন একটা ঝগড়ুটের জায়গা হয়েছে, কলতলার ঝগড়া, ওটা আমার পছন্দ না। একটা সময় ছিল যখন লোকে আপনি যেমন প্রশ্ন জিজ্ঞেস করছেন, আমি সেটা উত্তর দেব, সেটা যদি উত্তরটা কারো ভালো না লাগে, সে সেটাকে কাউন্টার করবে। এটা মানে মোটামুটি একটা ভদ্রতার মধ্যে, সার্টেন পার্লামেন্টারি ডেকোরাম ইনভলভড ইন ইট। কিন্তু পার্লামেন্টের যা অবস্থা হয়েছে এখানে। শোভনদা, ফিরে আসি এই নির্বাচনের সব থেকে ইম্পর্টেন্ট চরিত্রের ওপরে, সে হচ্ছে মমতা ব্যানার্জি। এই ইলেকশনটা বাংলার নির্বাচন, মমতা ব্যানার্জির রেফারেন্ডাম। অদ্ভুত ব্যাপার, প্রাইভেটে আমি বিজেপির যাদের সাথেই কথা বলি, সবার খুব রেসপেক্ট আছে মমতার প্রতি পার্সোনালি। একজন অসাধারণ মহিলা, যে ডাইনাস্টিক পলিটিক্সের বাইরে একটা জেনারেশনে একটা পার্টিকে খাড়া করতে পেরেছে। আপনার পার্সোনাল এক্সপেরিয়েন্স কি মমতার ব্যাপারে? একবারের জন্য আমরা ভুলে যাই আপনি বিজেপির নেতা, আপনাদের ইজম আলাদা, সামনে ইলেকশন আপনারা ফাইট করছেন চোখে চোখ রেখে। আপনি কিভাবে ওনাকে দেখেন? মমতা ব্যানার্জির সঙ্গে ব্যক্তিগত আমার খুব একটা যে সম্পর্ক আছে তা না। উনি আমাকে একবার ফোন করেছিলেন, আমার মনে হয় একটা মানে বলতে যে আপনি দক্ষিণ কলকাতায় থাকেন, তো মানে সাবটেক্সটটা ছিল যে আমাদের সঙ্গে একটু জুড়ে যান। ঠিক আছে, ভদ্রতার ভাবে বলেছিলেন, আমি ওটাকে ভদ্রতা। আপনি কি উত্তর দিয়েছেন? আমি ভাবি নিশ্চয়ই দেখা হলে সামাজিক ভাবে মানে একটা সোশ্যাল সিচুয়েশনে দেখা হবে, পরিবেশ মানে উনি দেশে রাজ্যের মুখ্যমন্ত্রী, নিশ্চয়ই একটা সম্মানের সঙ্গে ওনাকে দেখতে হবে। মমতা ব্যানার্জিকে দেখুন, সিপিএম এর 30 বছরের যে ধরনের রাজত্ব ওরা চালিয়েছিল, তাদের যেমনি আয়রন কন্ট্রোল যেটা ছিল পশ্চিমবঙ্গের ওপর, সেটাকে হাঁটাতে মমতা ব্যানার্জির অবদান একদম অতুলনীয়। সেটা উনি যাই করুক পরে ওই জিনিসটা সবাই মনে রাখবে যে শি সেভড বেঙ্গল ফ্রম দ্য রেডস, প্রথম কথা। তারপরে যেটা হলো যে কোনো মানে 2018-19 আমি ঠিক জানি না কখন, 2-3টে জিনিসে যে অর্থ মানে ইকোনমিক গ্রোথ উনি আর গ্যারান্টি করতে পারলেন না, পরিবেশটা তৈরি করতে পারলেন না। সেই তারপরে যে ধরনের একটা তোলাবাজি, দুর্নীতি, এগুলো যে আরম্ভ হলো, she could not control it,
উনি তার একটা অংশ হয়ে গেলেন। সেই কারণে মমতা ব্যানার্জির দুটো যখন ইতিহাসে মমতা ব্যানার্জি নিয়ে লেখা হবে, একটা দিকে হচ্ছে অ্যাজ আ ফাইটার, তারপরে অ্যাজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটর। ফাইটার হিসেবে শি ইজ A+, এখনো ফাইটার হিসেবে শি ইজ A+, কিন্তু অ্যাজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটর, অ্যাজ চিফ মিনিস্টার শি ইজ C-। আপনি তোলাবাজির কথা বলছেন। একটা পলিটিক্যাল পার্টি ফান্ড ছাড়া কি চলতে পারে? আজকে বড় পলিটিক্যাল পার্টি ফান্ড ইন্ডাস্ট্রিয়ালিস্টদের কাছ থেকে নেয় নানানভাবে, ছোট পলিটিক্যাল পার্টি, রিজনাল পলিটিক্যাল পার্টি ব্যবসাদার, ছোট ব্যবসাদারদের কাছ থেকে নেয়, গলির ব্যবসাদারদের কাছ থেকে নেয়। কিন্তু পার্টি চলবে কি করে টাকা ছাড়া? দেখো, ব্যবসাদারের কাছ থেকে, বড় বা মাঝারি ব্যবসাদের কাছ থেকে টাকা নেওয়া ঠিক আছে, তাদের চাঁদা তোলা একটা ঠিক আছে, কমিউনিটি। কিন্তু যখন স্কুলের শিক্ষক অ্যাপয়েন্টমেন্টে টাকা নেবে, পুরো শিক্ষা ক্ষেত্রটাই একদম আপ ফর সেল করে দেবেন, তখন আমি ওটা বলি যে ইউ হ্যাভ টু ড্র আ লাইন সামওয়্যার। দেখুন, শিক্ষা, স্বাস্থ্য, উদ্যোগ, এই তিনটে পশ্চিমবঙ্গে আজকে যে স্তরে নেমে গেছে, সেটা মেন কারণ হচ্ছে যে পরিবেশটা। পরিবেশ মানে কি? তোলাবাজি মানে কি? দুর্নীতি, পুরো জিনিসটা, দেয়ার আর নো রুলস। ওকে স্বপনদা, সব অ্যালিগেশন যা আপনি বলছেন বিজেপি যেটা করছে, এটা কোনোটাই কোর্টে প্রুফ হয়নি। যেরকম বোফোর্স হয়নি, যেরকম 2G হয়নি। আপনি কি বলছেন? কি কোর্টে প্রুফ হলে করে টাকা দেখা যাচ্ছে একজনের বাড়িতে, কিন্তু তাহলে তার বেল পেল কি করে? বেল তো ইজ এ ডিফারেন্ট ম্যাটার। বেল ইজ নট কনভিকশন, বিকজ আমাদের জুডিশিয়াল সিস্টেম, যাদের কোর্ট কন্টিনিউইং, এখন মানে লালুর কনভিকশন হতে অনেকদিন সময় লেগেছিল। এখন আপনি দেখুন, আপনি যে বলছেন যে আরজি করে যেটা হলো, লোকেদের মানে মহিলাদের ওপরে যে ধরনের মানে ইনসিকিউরিটি তারা এসে গেছে, আর সেটাকে একদম রাজনৈতিক ভাবে যেটাকে তাকে মানে প্রশ্রয় দেওয়া হচ্ছে, সেটা আমরা মানে কি, ইউ ক্যানট অ্যাকসেপ্ট ইট। ইফ ইউ সে দ্যাট দেয়ার ইজ নো করাপশন, দ্যাট ইজ আপনার প্রিরোগেটিভ আছে, সেটা আপনি ওই বিশ্বাসটা নিয়ে। নিঃসন্দেহে কারাপশন আছে। প্রবলেমটা হচ্ছে যে কোর্টকে ইয়ার্ডস্টিক করা হয়, এবং ছাড়া কি করবে এখন? কি এখন মানে মানুষের কি মানে মানে ক্যাঙ্গারু কোর্ট হওয়া উচিত নাকি লিঞ্চিং করা উচিত? আপনি বলুন। ঠিক, মানে ইউ হ্যাভ এ চয়েস। মমতা নিজেরা ইউ টেক ল ইনটু ইওর ওন হ্যান্ড, আপনি করুন, গেলে লোকটাকে একদম পিটিয়ে মারো। তো করা যাবে না। বাংলাদেশ, আমরা বাংলাদেশ না, থ্যাঙ্কফুলি। সব থেকে বড় প্রবলেম হচ্ছে আজকে 2G স্ক্যাম, যার জন্য কংগ্রেস হেরে গেল। সেই 2G স্ক্যাম একটা পয়েন্টের পরে কোর্ট বলল হয়নি। বোফোর্স হয়নি, যার জন্য রাজীব গান্ধী হেরে গেল। বোফোর্স হয়নি বলেনি, there was no conviction. কনভিকশন ছাড়া কিভাবে এগুলোকে প্রমাণ করা যাবে ইলেকশনের আগে? কারণ ইডির কোনো কেসে কনভিকশন হয় না। তো আমরা মমতাকে পার্সোনালি আমরা বলতে পারি কি করাপ্ট? আপনি কি বলেন? বলেন। হ্যাঁ, আমি বলছি যে মমতা পশ্চিমবঙ্গকে ধ্বংস করে। ঠিক আছে, এটা তো একটা রাজনৈতিক অ্যালিগেশন। আমি কোনোদিন কে
করাপ্ট কে করাপ্ট না বলছে, আমি বলছি যে আপনারা নিজেরা যাচাই করুন আপনাদের নিজেদের অভিজ্ঞতা থেকে কিরকম, আপনারা কি ধরনের কোনো একটা সুস্থ সমাজে কি আপনি বাস করছেন পশ্চিমবঙ্গে। আপনি যে কোনো ব্যবসাদারকে বলুন, কোনো শিক্ষককে জিজ্ঞেস করুন, কারকে জিজ্ঞেস করুন, তারা কেন এখন ওয়ান ওয়ে টিকিট নিয়ে লোকেরা কেন চলে যাচ্ছে অন্য জায়গায়। Why is Bengal becoming the training ground for people to go to Bangalore and Bombay? এই সবগুলো উত্তর দিন, তাহলে ঠিক আছে। এটা যদি বলেন যে না না দিস ইজ খুব ভালো জিনিস, আমরা পশ্চিমবঙ্গে খুব ভালো হচ্ছে, আমরা অনেক উৎসব করি, আমরা আমরা 50 দিন ছুটি পাই, এত ছুটি আর কোনো স্টেটে নেই, এরকম মানে স্ট্রেস ফ্রি এক্সিস্টেন্স আমরা যদি থাকতে পারি, দ্যাট ইজ ইয়োর প্রেরোগেটিভ। স্বপনদা, মমতা যদি এই ইলেকশনে হেরে যায়, আর কোনো রিজনাল পার্টি থাকবে না ডিএমকে ছাড়া সারা ভারতবর্ষে, রাইট? আপনি কি মনে করেন যে এর পরে আর রিজনাল পার্টির কোনো জায়গা থাকবে না? না না, তা আমি মনে করি না। রিজনাল পার্টি থাকতেই পারে যদি মমতা হেরে যায়। আর কে থাকবে? আর তো আরেকটা পার্টি কি তৈরি করা সম্ভব না না কারোর জন্য? সেটা আমি জানি না, এখন সেটা ভবিষ্যৎ বলবে। এখন আমাদের এখন প্রধান লক্ষ্য হচ্ছে যে মমতাকে হারানো। প্রধান লক্ষ্য হচ্ছে একটা সুস্থ সরকার বিজেপি নেতৃত্বে এখানে দেওয়া, এইটাই আমাদের। মমতা ব্যানার্জি তারপরে কি ধরনের রাজনীতি করবেন বা ওনার ভাইপো কি ধরনের নেতৃত্ব দিয়ে দেবে সেটা ওনাদের ব্যাপার। আমি ওটা নিয়ে কোনো কথা বলতে চাই না। নিশ্চয়ই পশ্চিমবঙ্গে একটা শ্রেণী আছে যারা মনে করে যে বিজেপির রাজনীতি, বিজেপির আদর্শটা তারা কোনোদিন মানতে পারবে না, সেটা থাকবেই। তারা বামপন্থী হতে পারে, তারা আলট্রা লিবারেল হতে পারে, তারা অন্য কিছু হতে পারে, তারা ওদের অন্য ধরনের আইডেন্টিটি তাদের হতে পারে, একটা মুসলিম একটা বড় সংখ্যা আছে। তো ওই ধরনের একটা অপোজিশন চিরকাল থাকবেই। তো সেটাকে রিজনাল পার্টির মধ্যে হবে না, তারা কংগ্রেসে যাবে না, তারা বাম আবার উত্থান হবে, আরেকটা উত্থান পাবে, সেটা ম্যাটার অফ ডিটেল, পরে দেখা যাবে। আগে এটা তো লেটস ক্রস দিস ব্রিজ। স্বপনদা, আপনি এল.কে. আডবাণীর হাত ধরে রাজনীতিতে এসেছিলেন। 2009-এ উনি যখন সেই ইলেকশনটা উনি লড়েছিলেন প্রাইম মিনিস্টার হওয়ার জন্য, কারণ মোটামুটি ঠিক হয়ে গেছিল বাজপেয়ী এবার রিটায়ার করবে। ততদিনে বাজপেয়ী রিটায়ার করে গেছিলেন এবং উনি হেরে গেলেন। সেটাই ওনার সম্ভবত লাস্ট অপরচুনিটি ছিল জিতে প্রাইম মিনিস্টার হওয়ার। খুব ভেঙে পড়েছিলেন? হ্যাঁ, নিশ্চয়ই ভেঙে পড়েছিলেন। আপনি খুব কাছের লোক ছিলেন, আপনাকে ডেকে কিছু বলেছিলেন উনি? দেখুন, সেটা আমার মনে হয় যে উনি সত্যি খুবই হতাশ হয়েছিলেন 2009, কিন্তু 2004-এর ইলেকশনটা আরো আনএক্সপেক্টেড ছিল। কেন 2004-এর ইলেকশনে যদিও অটলজির নামে আমরা ভোটে লড়েছিলাম, পুরো ক্যাম্পেইনটা কিন্তু করেছিল আডবাণী। উনি সারা ভারতবর্ষ জুড়ে যে উদয় যাত্রা করেছিলেন 55 দিন, আমি ওনার সঙ্গে ফ্রম ডে 1 টু লাস্ট ডে অব্দি ছিলাম, মানে রাস্তায় ছিলেন একসঙ্গে। আমরা ওই রথের মধ্যেই ছিলাম। আমি ওনার যা বক্তব্য সেদিনকার জন্য সেগুলো আমি লিখে দিতাম, এই করতাম, ওনার জন্য ওইগুলো করেছি, তাই খুব কাছে থেকেই দেখেছি। 2009-এর ইলেকশনে অত ওই রকম ভাবে আমি ইনভলভ ছিলাম না, আমি অন্য ভাবে ইনভলভ ছিলাম। কিন্তু আসল কথা কি জানেন, আডবাণীজির সত্যিকারের আডবাণীজির যখন মানে হাইট অফ হিজ পপুলারিটি ছিল 1991 সালে রাম জন্মভূমির এখানে এই মুভমেন্টটা, তখন বিজেপিকে ওই 80 থেকে 120-তে তুলে দেয়া, তারপর থেকে যে বিজেপির যে স্টেডি যে গ্রোথটা হলো, তার জন্য দায়ী আডবাণী। তার জন্য আমি প্রশংসা, সবাই বলবো যে অটলজির মানে সামনে ছবিটা ছিল, কিন্তু পেছনে যে অ্যাকচুয়াল কাজটা ছিল, সংগঠনটা তৈরি করেছিল। খুব ছোট্ট করে বলুন, অন্য আডবাণীকে আপনি কেমন দেখেছেন?
দেখুন, আডবাণী যে ছিলেন, আমরা অনেক সময় হাসতাম, বলতাম এটা অরুণ জেটলি, আর আমি অনেক সময় এটা নিয়ে তো উনি নিরূপা রয়, কেন সবকিছু কেঁদে ফেলতেন সব, মানে ওনার একটা খুব সফট হার্ট একটা ছিল, সব ভেরি ইমোশনাল। বাট আ ম্যান যে খুব দৃঢ়তার সঙ্গে রাজনীতি করতেন, লোকের কথা শুনতেন, সেটা সব থেকে বড়। ম্যান কোনোদিন উনি বলতেন যে না আমি ঠিক, তুমি ভুল, সেটা হয়তো আলটিমেটলি ওনার একটা ডিসিশন নিতে হতো, কিন্তু সবাইকার কথাটা শুনে। আর আমার সঙ্গে খুব একটা ভালো সম্পর্ক ছিল, কারণ আডবাণী যে আমাকে আমার উপর অনেকটা নির্ভর করতেন, যেটা যে রাজনীতির একটা অন্যভাবে জিনিসটা মূল্যবোধ, হ্যাঁ, সেটাকে উনি হি ওয়াজ এ পারসন হু ওয়াজ ইন, মানে সত্যি কথা বলতে গেলে রাজনীতিতে মানে কোনোদিন টাকা পয়সা বা কোনো লোভ বা গ্রেড সেগুলো কোনোদিন ছিল না। সব থেকে বড় কথা, অপোজিশনের সঙ্গে অসাধারণ সম্পর্ক ছিল এবং সবাইকার সঙ্গে ওনার সেই জিনিসটা এখন বদলে গেছে পার্মানেন্টলি। ওনার একটা যে ধরনের একটা সৌজন্যতা সবাইকার সঙ্গে, সে কমিউনিস্ট হোক, সে বিএসপি হোক। আর আডবাণী যে সবসময় হাতটা কেন কেন আপনি জিজ্ঞেস করেছিলেন কোনোদিন? আমরা হাসতাম, জিজ্ঞেস করিনি, কিন্তু মানে আমরা ওটা নিয়ে কিছু হলেই আমরা বলতাম যে ওটা কি বিনম্রতা না অবশ্য দোষ? আমরা হাসাহাসি করতাম যে যখনই এটাই দেখছে তার মানে হচ্ছে যে তুমি খুব একটা এম্বারেসিং কিছু একটা জিজ্ঞেস করেছো, ওটা ঠিক আমি আনসার, প্রশ্নটা মানে উত্তর ঠিক দিতে পারছি না, বা আমি চিন্তা করছি, বা আমি ঠিক, ওটা একটু সোশ্যালি অকওয়ার্ড ছিলেন। আপনি বিজেপির ওয়ান অফ দ্য প্রবীণতম নেতা যদি সেভাবে দেখা যায়। বাকিরা সব ধীরে 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 সময়ের সাথে বিলীন হয়ে গেছে। 1990 থেকে আজ অব্দি আর কে চেহারা এখনো বেঁচে আছে বিজেপিতে? কম আছে, নরেন্দ্র মোদী আছে একজন। হ্যাঁ, আমি নরেন্দ্র মোদীকে বাদ দেওয়া যাক লিগ থেকে, লিগের ওপরে কিভাবে আপনি দেখলেন এই বদলটা? খুব ছোট্ট করে আমাকে বলুন। সেই বিজেপি যেখানে আডবাণী একা একজন এমপি ছিলেন এবং ছোট্ট ঘর ছিল একটা বাথরুমের সাইজে, লোকসভায় একা বসে থাকতেন, কোনো সাংবাদিক তার কাছে আসতো না, সেখান থেকে এই বিজেপির বদলটা কি দেখেছেন খুব ছোট্ট করে বোঝান। 1987 সালে আমি প্রথমবার একটা বিজেপির ন্যাশনাল এক্সিকিউটিভে গেছিলাম, ওটা আমার মনে হয় আর কোচিন বা নাকুলাম পাশাপাশি শহর, ওখানে হয়েছে। পুরো জিনিসটা খুব একটা ঘরোয়া ব্যাপার ছিল। যখন জনসভা হতো তখন সবাইকে ইন্ডিভিজুয়ালি সবাইকে ইন্ট্রোডিউস করানো হতো, যে পরিচয় করিয়ে দেওয়া হতো এগুলো। তো ওই ধরনের, আর সবাই মোটামুটি সবাইকে চিনত, একটা ঘনিষ্ঠতা ছিল। লোকের খুব একটা যে আশা ছিল যে আমরা ইমিডিয়েটলি পাওয়ারে আসবো সেটা, কিন্তু ওই যে বন্ডিংটা হয়ে গেছিল না, তারপরে যখন 1991 সালে যখন হলো, তখন ওই বন্ডিং এর কারণে আমরা আরো ভালোভাবে বাড়তে পেরেছি, একটা কোহেরেন্ট, মানে একটা মানে পার্টি উইথ এ ডিফারেন্স যখন বলতো, সেই কারণে বলা হয়েছিল, যেটা এখন আর নেই। সেই বন্ডিং নেই, সেই সামাজিকতাও নেই এখন। দেখুন, এটা একটা অনিবার্য। এটা কোনো একটা পার্টি যখন এত বড় হয়েছে, তারপর পরপর 3 বার যখন দিল্লিতে রাজত্ব করে, তখন অনেক রকম লোক আসে, তারা পার্টির সঙ্গে যুক্ত হয়, তারা হয়তো তাদের পার্টির যে ঐতিহ্য পাতি ইতিহাস, আমি তাদের কোনো দোষ দিচ্ছি না, এটা হয়, এটা চিরকালই একটা পার্টি যখন বাড়ে তখন। যেটা আপনি বলছেন, এটা আমি আডবাণীজি ওনারা কি বলতেন জানেন, যে আমরা একটা সময় আইডিওলজিক্যাল পার্টি ছিলাম, ওটা কিন্তু ওই আইডিওলজিক্যাল পার্টি এক থেকে একটা লেভেল অব্দি উঠা যায়, তারপরে যখন উঠতে হবে তখন আমরা ওটাকে অ্যাগ্রিগেটিভ পার্টি করতে হবে, তার মানে অনেক লোককে নিয়ে আসতে হবে। কিন্তু আমরা যদি ওই পুরনো আমাদের মূল্যবোধটা, ওই যে মানে কোর মূল্যবোধ, সেটাকে ভুলে যাই, তাহলে কিছু হবে না। আমরা কি ভুলে যাচ্ছি? না, আমি আশা করি এখনো ভুলে যাইনি, অনেক জায়গায় হয়তো ভুলে গেছি, কিন্তু আমি মনে করি এখনো ভুলে যাইনি। আমি অ্যাটলিস্ট মোদিজি, অমিত শাহজি, এদের কাছে আমি দেখেছি, তাদের সঙ্গে কদিন আগে আমি একটা বলবো, একটা বিষয়টা নিয়ে আমি বলবো না,
একটা জিনিস নিয়ে অমিত শাহজির সঙ্গে আমার একটা কথা কাটে কিন্তু আমি একটা পার্সপেক্টিভ আপনাকে কথা কাটাকাটি করতে দেন অমিত শাহ? উনি দেখুন এদের 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 সঙ্গে পরিচয় আমার অনেক দিনের। আচ্ছা, অমিত শাহ যখন 1900 ওই যখন মোদিজি ফার্স্ট ওই 1999 ওই সময় যখন মোদিজি ফার্স্ট এলো গুজরাটের মুখ্যমন্ত্রী, সেদিন থেকে আমি অমিত শাহকে জানি, আর মোদিজিকে আমি 1991 থেকে জানি। তো আমাদের সম্পর্ক এমন যে আমি যদি ওনার সঙ্গে একমত না হয় তাহলে স্ট্রেট ফরওয়ার্ড বলে দিই, আলটিমেটলি ডিসিশন ইজ ইয়ার্স। সেটা কি মনে রাখেন উনি যে একটা জায়গায় পৌঁছে গেলে মানুষের ইগো মানুষকে টেক ওভার করে? অমিত শাহ সেই জায়গায় পৌঁছে গেল। আমি 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 এইটুকু বলতে পারি, আমার সঙ্গে ব্যক্তিগত সম্পর্কে আমি এখনো ফ্রি অ্যান্ড ফ্র্যাঙ্ক ডিসকাশন ওনার সঙ্গে করতে পারি। যখন অনেক লোক থাকে আমি বলি না ওরকম ভাবে, যখন এক ওয়ান অন ওয়ান একটা হয় তখন সেটা অন্যভাবে। আপনি দুজন অসাধারণ লোকের সাথে জীবনে কাজ করলেন, আডবাণী আর অমিত শাহ। আডবাণী এমন একজন লোক যাকে সবাই খুব ভালোবাসতো, খুব শ্রদ্ধা করতো, স্নেহ করতো, আর অমিত শাহ এমন একজন যাকে সবাই খুব ভয় পায়, রাইট? এই ফারাকটা আমাকে একটু বুঝিয়ে বলুন না। এটা একটা পার্সোনালিটি, এটা চরিত্র। কেন ভয় পায় অমিত শাহকে? অমিত শাহ অনেক সময় এটা এমন দেখায় যে আমরা কামড়ে দেবে হয়তো, তাই জন্য তো একটা থাকাও মানে এই ধরনের একটা ছবি অমিত শাহ যে উনি কখনো হাসেন না, উনি হাসেন না, একটু কম হাসেন। আমার একবার মনে আছে আমার বাড়িতে তখন এটা হচ্ছিল, ওনাকে একটা ওই কোর্ট ফোর্টে তখন বলে দিয়েছিল যে গুজরাটে উনি থাকতে পারবেন না। তো একদিন, এটা কংগ্রেসের সময়, হ্যাঁ কংগ্রেসের সময়, তো একদিন আমার বাড়িতে এসে সকালের দিকে আমরা কিছু একটা ব্যাপারে উনি এসেছিলেন, বাড়িতে এসে বসে পড়েছিলেন। তো আমি একটু উপরে গেছিলাম কি একটা চা আনতে, তো আমার ছেলে ঘুম থেকে উঠে আমার স্টাডিতে ঢুকেছিল, ঢুকে ওনাকে দেখে পরে বললো যে আমি একটু আতঙ্কে উঠেছি। সত্যি মানে ব্যাপারটা হচ্ছে যে অমিত শাহকে নিয়ে এই ধরনের একটা পার্সপেক্টিভ আছে যে অমিত শাহ হচ্ছে একদম স্টিল ম্যান, একদম আয়রন ম্যান, স্টিল ম্যান। উনি হাসেন না, এই করেন না, বল্লভভাই প্যাটেল। কিন্তু একটা জিনিস আমি বলবো, অমিত শাহ মানুষটা কেমন, উনি আদর্শ, উনি মানে বিজেপির আদর্শটা উনি কোনোদিন বলেন না। উনি হচ্ছেন প্রবাবলি দ্য মোস্ট আইডিওলজিক্যাল পার্সন। সে আমি যে কথাটা আপনাকে বলছিলাম যে একটা জিনিস নিয়ে আমরা তর্কাতর্কি মানে ওনার একটা মত ছিল, আমার একটা মত। তো এটা বলার পর উনি খালি বললেন যে দেখো, আমরা তো শুধু ইলেকশন জেতার জন্য রাজনীতি করি না, আমরা ভারতটাকে বদলাতে হবে। এইটাকে তার জন্যে একটু যদি বাইরে যেতে হয়, তার জন্য যদি একটু ধাক্কা খেতে হয় তা ধাক্কা খাবো। এটা নিয়েও আমার সঙ্গে আরেকবার যখন সিএ যেটা হলো সেটা নিয়ে আসাম নিয়ে একটা সমস্যা ছিল, তখনও ওনার ছিল ঠিক আছে, আমাদের এটা ফেস করতেই হবে। দেব বা দেবীর উপাসক, তার চিহ্ন তাকে ধারণ করতে হয় শরীরে। এবং একদিন বুড়ো হব, চশমার ফাঁকে ফুলের কাঁটার ঘর গুনে গুনে কাটবে সময়। মুসলিমদের কি উন্নতি করেছেন মমতা ব্যানার্জি? ওরা বুঝতে পারছে না ভাবছেন? ওরাও বুঝতে পারছে। স্বপন, ফিরে আসি ওই প্রশ্নে। আপনি দুজন অসাধারণ লোকের সাথে কাজ করেছেন, যারা ভারতবর্ষের ইতিহাস থেকে মোদি ছাড়া কোনোদিন মুছে যাবে না, আডবাণী এবং অমিত শাহ।
আমাকে খুব ছোট্ট করে পয়েন্ট বাই পয়েন্ট বলুন যে এই দুটো মানুষের মধ্যে ফারাক কি, মানুষের মধ্যে, আমি রাজনীতিবিদ বলছি না। দেখুন, প্রথম কথা, এটা আডবাণী আমাকে আরেকজন বলেছিল যে আডবাণীজি থিংকস ইন ইংলিশ। হ্যাঁ, এটা অটলজি নিয়ে বলেছিল যে অটলজি থিংকস ইন হিন্দি, মানে বাজপেয়ীজি থিংকস ইন হিন্দি, আর আডবাণীজি থিংকস ইন ইংলিশ। অমিতজি, ওনার যা শিক্ষা দেখবেন, উনি পুরো জিনিসটা না হোম স্কুলিং করেছে। ওনার যে চিন্তাধারা, ওটা একদমই নন ইউরোপিয়ান, মানে খাঁটি ভারতীয় চিন্তাধারা যদি হয় সেটা হচ্ছে অমিত শাহ। আডবাণীজি তা ছিল না। আডবাণীজি একটা মিশনারি স্কুলে, সেন্ট প্যাট্রিক্স করাচিতে ছিল। কিন্তু আপনিও তো অক্সফোর্ডে পড়ে ভারতীয় চিন্তাধারার রাজনীতিবিদ। মানে আমি আপনাকে বলছি যে ব্যাকগ্রাউন্ডটা যে আডবাণীজির সঙ্গে আমি প্রায় সবসময় ইংরেজিতেই কথা বলতাম। আচ্ছা। আর অমিত শাহের সঙ্গে হিন্দিতে কথা বলতে অসুবিধা হয়? খারাপ হিন্দি, উনি জানেন আমার হিন্দি কি, ওনার হিন্দি। কিন্তু যাই হোক, আমি আমার হিন্দি ইংরেজি সব মিশিয়ে। আপনি ইতিহাসে ছাত্র, আপনাকে আমাকে বোঝানোর দরকার নেই কোনো সাম্রাজ্য। আমি হচ্ছি যে আডবাণীজির সঙ্গে আমি অনেক জিনিস নিয়ে কথা বলতাম। অমিত শাহের সঙ্গে যেটা উনি খুব পছন্দ করেন কথা বলতে নিয়ে, ইতিহাস নিয়ে কথা। উনি একদম প্যাশনেট ইতিহাস। আমরা একবার গিয়েছিলাম শান্তিনিকেতনে মিলে, তো ওখানে যে কি ধরনের কালচার, রবীন্দ্রনাথের ব্রাহ্ম ইনফ্লুয়েন্সটা কতটা আছে, কোনটা উপনিষদের, তার সঙ্গে কি, সেগুলো ওই সব জিনিস নিয়ে উনি খুবই কি একটা ন্যাচারাল কিউরিয়াসিটি ছিল, আর ওনার জ্ঞান আছে ওইসব নিয়ে। আর সেই মানুষটার সঙ্গে এখনো দেখা হয় আডবাণীর সাথে আপনার কখনো? আডবাণীজির এখন শরীরটা একটু এমন হয়ে গেছে, অনেক সময় মনে করতে পারেন না অনেক কিছু, বয়স হয়ে গেছে। আপনি ইতিহাসের ছাত্র, আমাকে এ কথাটা বোঝাতে হবে না যে কোনো সাম্রাজ্য যখন ওঠে, সেই ওঠার পিক থেকে তার পতনের সময় শুরু হয়, রাইট? সেটা ব্রিটিশ এম্পায়ারে দেখেছি, সব জায়গায়। এখন যেটা আমেরিকার সাথে আমরা দেখছি, সো আমেরিকাও যে জিনিসগুলো, যে পদক্ষেপগুলো নিচ্ছে, সেগুলো সব পতনের পদক্ষেপ। বিজেপির সেই পিক কি এসে গেছে যেখান থেকে পতন শুরু হবে? বিজেপির পিক এসে গেছে কিনা আমার মনে হয় না। আপনি একটা জিনিস লক্ষ্য করুন, বিজেপি আগে ছিল একটা উত্তর ভারতীয় পার্টি, বা অনেকে বলে যে একটু পশ্চিমে ছিল, কেন ওই নাগপুর ওইসব জায়গাগুলোতে, পরে গুজরাটটা এলো। তারপরে কোনোদিন পূর্ব ভারতে আসাম, উড়িষ্যা, বিহার, এসব জায়গায় বিজেপির কিছু ইনফ্লুয়েন্সই ছিল না, একটা ছোটখাটো একটা ছিল। সাউথে কর্ণাটক, এই দেখুন, এই যে জিওগ্রাফিক্যাল যে একটা ভৌগোলিক যে স্প্রেডটা হলো, এখনো তো বিজেপি বাড়ছে, বিজেপি তো এখনো বাড়ছে। এখন যেটা বিজেপিকে সব থেকে কেয়ারফুল হতে হবে, সতর্কতা হতে হবে। দেখুন, এই যে রাজনৈতিক ক্ষমতা দিল্লিতে যেটা আছে, তার মধ্যে অনেক রকমের লোক এসে যায়। এটা প্রায় পুরোপুরি একটা এথিক্যাল ডাইলিউশন হতে পারে, বা একটা রাজনৈতিক চিন্তাধারার মধ্যে একটা ডাইলিউশন হতে পারে। সেটা যাতে না, আমরা যেন মোটামুটি নেতৃত্বে অ্যাটলিস্ট সৎ ভালো লোক, যারা একটা এলিমেন্টারি লেভেল অফ কমিটমেন্ট যাদের একটা থাকে টু দ্য পার্টি। আপনি বলছেন যে বিজেপি এখনো সেই জায়গায় পৌঁছয়নি পিকে যেখান থেকে পতন শুরু হবে, রাইট? কিন্তু এর পরের প্রজন্মের লিডার কোথায়? অমিত শাহ আর মোদি, এটাকে জড়ি বলি আমরা, জড়িটা তো একটা না একটা সময় ভাঙবে, একজন রিটায়ার করবে, কেউ অসুস্থ হবে, তারপরে কে? সেটা ঠিকই, প্রশ্নটা ঠিকই। এটা অনেক সময় বলতো অটলজি, বাজপেয়ীজি, এর পরে কে থাকবে, তো কেউ ইমার্জ করবে, কেউ একটা ইমার্জ করে। তখন মোদিজি কে ছিল? মোদিজি একটা ফুল টাইমার ছিল, একটা অর্গানাইজেশন সেক্রেটারি। তারপরে ওনাকে অনেক বছর গুজরাটে যাওয়াই বন্ধ করে দিয়েছিল। তখন উনি
মানে প্রায় বেকার হয়েছিলেন দিল্লিতে বসে। আর আপনি কি মনে করেন একটা অল্টারনেট পলিটিক্যাল পার্টি এমার্জ করতে পারে অথবা সিস্টেম এমার্জ করতে পারে? কারণ কংগ্রেস একদিকে ক্রমাগত ক্ষয় হয়ে যাচ্ছে, আম আদমি পার্টি সর্বভারতীয় পার্টি হতে পারলো না বিভিন্ন কারণে। সো একচ্ছত্র একটা পার্টি তো বিজেপি সব স্টেটে হতে পারে না, ঠিক ঠিক ঠিক। আর হলেও সেটা স্বাভাবিক নয়। একটা অপোজিশন থাকা সুস্থ রাজনীতি, একটা সুস্থ একটা মানে মোটামুটি একটা রেসপন্সিবল অপোজিশন থাকা। সেই অপোজিশনটা একটা পার্টির মধ্যে হওয়া উচিত নাকি ছন্ন ছন্ন হয়ে যদি ছোট ছোট পার্টিগুলোকে হয়, সেটা আমি আপনার এই কথাটা অমিত শাহ মানেন? দেখুন, আমাদের এখন চিন্তা মেন ফোকাসটা অমিত শাহ মানেন কিনা জানি না, কেন এটা নিয়ে আমি কোনোদিন ডিসকাস করিনি। আমাদের মেন প্রায়োরিটি হচ্ছে এখন বাংলাতে বিজেপিকে কিরকম ভাবে আনা, সেটাই হচ্ছে। আর তাছাড়া ন্যাশনাল পলিটিক্সে এখন বিজেপি নিয়েই আমাদের তারা, কংগ্রেসে কি হচ্ছে না হচ্ছে, কংগ্রেস ওদের অনেক সমস্যা আছে, ওরা রাজনৈতিক প্রজন্ম বদলেছে কিন্তু তার সঙ্গে রাজনীতিটা ম্যাচিওর করেনি। শশী থারুর বিজেপি জয়েন করছে না, মনে হয় না। আমি জানি না, শাসির ওপরে, শাসি চিন্তাধারায় একদম স্বতন্ত্র পার্টির লোক ছিল কলেজের সময় হচ্ছে। তো শাসি মনে হয় এখন যে ধরনের রাজনীতি রাহুল গান্ধী চালাচ্ছে সেটার থেকে ও একটু মানে ফ্রাস্ট্রেটেড আছে, তো সেটা প্রকাশ পাচ্ছে অনেক ভাবে। আমার কিন্তু মনে হয় না শাসি বিজেপি জয়েন করবে। কেরালার রাজনীতি করতে এখনো বিজেপির অতটা মানে দিল্লির গলিতে খুব স্ট্রং রিউমার্স যে কেরালাকে জিততে হলে বিজেপিকে শশীকে কংগ্রেস থেকে তুলে নিতে হবে এবং শশীও রাজি আছে। দেখা যাক, এটা করলে ভালোই। আমরা সাধারণত আমি 1972 থেকে আমরা কোনোদিন একই সাইডে ছিলাম না রাজনীতিকে, তো প্রথমবার হয়তো হব। আর টিএমসির বড় নেতারা যদি ইলেকশনের আগে বিজেপি জয়েন করতে চান, আপনি কি পার্সোনালি পার্টিকে অ্যাডভাইস করবেন? আমি বড় নেতাদের কথা বলছি, ছোটরা তো করছেই, ডিস্ট্রিক্ট লেভেলে অনেককে নেওয়া হচ্ছে, কিন্তু বড় নেতারা যদি আসতে চায় কোনো টিকিটের কন্ডিশন না রেখে, তাহলে কি আপনি পার্টিকে অ্যাডভাইস করবেন তাদের নেওয়া হোক? দেখুন, ব্লক স্তরে তারা করছে, কিন্তু আমি বড় নেতার কথা আসবে যায়, এতে মানে ট্রাফিক কনস্ট্যান্টলি ওয়ান ওয়ে অর দি আদার চলে। এটা এর আগের বার যেটা হয়েছিল যে আমরা লোকজন পার্টিতে জয়েন করলো, সেসব জয়েনিং মেলা ফেলাও হলো, অনেক কিছু নাটকীয় ব্যাপার হলো, তারা টিকিটও নিল, অনেকে জিতলো, তারা জিতে আবার অন্যদিকে চলে গেল, আবার অনেকে হারলো, হেরেও আবার অন্যদিকে চলে গেল। কিন্তু মানুষের মনে এটা ভালো একটা ইমপ্রেশন হয়। তারা বলেছিল যে বিজেপিকে যদি আমরা দিতে হয় তাহলে বিজেপির আলাদা চরিত্র দেখতে হবে। তাই আমি মনে করি যে কেউ যদি জয়েন করতে চায়, আমার ব্যক্তিগত পার্থক্য হতে পারে, ইন্ডিভিজুয়ালের উপর ডিপেন্ড করতে পারে, কিন্তু মোটামুটি এখন এই ইলেকশনের 3 মাস বাকি, এখন কেউ যদি জয়েন করতে চায় জয়েন করুক, টিকিট দেওয়া উচিত নয়। ফিরে আসি আপনার প্রফেশন লাইফে ছোট্ট করে। আপনি রেজিগনেশন দেওয়ার পরে রাজ্যসভা মেম্বারের কয়েকদিনের মধ্যেই আপনার বিশাল বাংলোটি, যেটি খুব সুন্দর করে আপনার স্ত্রী সাজিয়েছিলেন, সেটা আপনি ছেড়ে দিলেন। কেন এত তাড়াতাড়ি ছেড়ে দিলেন? আমরা তো দেখছি চিফ জাস্টিস এক্সটেন্ড করে যাচ্ছেন বারবার, এবং যতটা সময় কাউকে দেওয়া হয়, সেটা এমপি হোক অন্য, তারা ততটা সময় থেকে তারপরে ছাড়ে না। দেখুন, এটা সরকারি বাংলা, এটা হচ্ছে একটা হোটেলের সুইটের মতো, ইউ চেক ইন বাট ইউ চেক আউট, এটা তো আপনার হয়ে যায় না। সো এই প্রিন্সিপালটা নিয়েই আপনার আপনি তাড়াতাড়ি ছেড়ে দিয়েছিলেন। আমার প্রশ্নটা সেখানে, ইউ মাস্ট কতগুলো জিনিস আপনি নিজের। দেখুন, দিল্লিতে আমার একটা ছোট্ট
ফ্ল্যাট আছে, তো সেখানেই আমি মানে আমার তো কোনো অসুবিধে নেই, হুম। ঠিক আছে। কুকুরগুলোর একটু অসুবিধা হচ্ছিল কারণ ওরা ওই অত বড় সুন্দর মাঠটায় দৌড়াদৌড়ি করতে পারতো, হুম। বাস। ইন্ডিয়ান পলিটিক্স ইংরেজিতে যাকে আমরা বলি ইজ এ গ্র্যান্ড থিয়েটার অফ ডিসিট, ইমরালিটি। সেটা না হলে রাজনীতি, এই ধরনের রাজনীতি যেটা ইন্ডিয়াতে ডেভেলপ করেছে ইন্দিরা গান্ধীর পর থেকে, সেখানে সফল হওয়া যায় না। আপনার এই যে নীতিবোধ, যেটা আমি এই প্রশ্নটা থেকে করলাম, আপনি ছেড়ে দিলেন, কিংবা আপনি কখনো টিকিটের জন্য লড়াই করেন না, ফাইট করেন না, কোনো লবিং করেন না, যখন এত পুরনো সম্পর্ক যেগুলো আপনি বললেন, এই দিয়ে কি রাজনীতি করা যায়? আপনি কি মিসফিট কোথাও না কোথাও? মিসফিট হলে হব, কিন্তু আমি আমার নিজের চরিত্রের সঙ্গে তো আমি বিশ্বাসঘাতকতা করতে পারি না। আমি যা পারি না, আমাকে অনেকে হাসে, বলে তুমি তোমার আর রাজনীতি কোনোদিন একসঙ্গে চলবে। মানে আমি ঠিক বলছি? হ্যাঁ, মানে সেটাই বলে, আমার বাড়িতেই আমাকে লোকে হাসাহাসি করে। বাড়িতে মানে কি আপনার স্ত্রী? হ্যাঁ, আমার ছেলে করে। কি বলেন তারা? বলে যে তুমি একদিকে অন্যমনস্ক হয়ে থাকো, তোমার বই নিয়ে থাকো, তুমি ফালতু লোকের সঙ্গে কথা বলতে চাও না, তুমি তোমার এইসব আছে, তুমি তারপর রাজনীতি করো। এগুলো কি? তোমার রাজনীতি হচ্ছে একদম মানে অ্যাবস্ট্রাক্ট চিন্তাধারার রাজনীতি। সেটা ফিল্ডে কতটা রেলেভেন্ট, কতটা অ্যাপ্লিকেবল, সেটা আলাদা। কিন্তু আমি যেটা বলবো, দেখুন দুটোই আছে। আমি মনে করি ঠিক আছে, যতটা সম্ভব আমি রাজনীতিতে আছি, আমার কাছে ওটা একটা এক্সপিরিয়েন্স, একটা স্টেট ক্রাফটের এটা একটা এক্সটেনশন। কিন্তু এই নয় যে রাজনীতির জন্য আমার সারা জীবনটা, আমার লাইভলিহুড, কিন্তু এটা তো ফুল টাইম। ঠিক আছে, আপনি ওয়েল অফ ফ্যামিলি থেকে আসেন, আপনার একটা নিজস্ব ক্যারিয়ার ছিল, কিন্তু রাজনীতিও তো ফুল টাইম প্রফেশন। সেটা একটা ফুল টাইম প্রফেশন, নিশ্চয়ই ফুল টাইম প্রফেশন। যারা করে তারা একদম মানে প্রচন্ড খাটতে হয় তাদের। আপনি শুভেন্দুকে দেখুন না, অ্যাবসলিউটলি, কি যেন মানে সারাদিন হাঁটছে, চোরকির মতো ঘুরে বেড়াচ্ছে, পশ্চিমবঙ্গের একটা এন্ড থেকে আরেকটা এন্ড গাড়ি করে যায়। হ্যাঁ, মানে এই ধরনের একটা পানিশিং শিডিউল কারোর যদি থাকে, সেটা ইম্পসিবল। শ্রমিক এখন রাজ্য সভাপতি হয়েছে, শ্রমিকের একদম লাইফস্টাইলই বদলে গেল এটা হয়ে। কিন্তু আমি জানতে চাই, সেখানে আপনাকে ভাষণ দিতে হবে, এবং স্ট্রিট কর্নার, যেটা এই ইলেকশনে বিজেপির পলিসি, যে ছোট ছোট গ্রুপ করে স্ট্রিট কর্নার, এবং সেখানে গরম গরম বক্তৃতা দিতে হবে। আপনি কি পারবেন সেই রকম, যারা স্টিলের চেয়ারে বসে থাকবে আপনার সামনে, তাদেরকে গরম গরম বক্তৃতা দিতে, মমতার বিরুদ্ধে কথা বলতে, সেই ভাষায় বলতে, যেখানে লোকেরা তালি বাজাবে? দেখুন, গরম গরম বক্তৃতা দেওয়ার জন্য অনেক লোক আছে, সঙ্গেই পার্টিতেই আছে, তারা আপনার কাছ থেকে শুনতে চায়, তারা দেবে। আমি আমার মতো যতটা বলবো। আমার মনে হয় সবাই সব জিনিসে এক্সপেক্ট করে না যে আমি একদম ওই ধরনের জ্বালাময়ী বক্তৃতা দেব। আর জ্বালাময়ী বক্তৃতা নিজেকে একটা মানে ওয়াই মেক আ লাফিং স্টক অফ ইয়োরসেলফ, যেটা পারবো না। আমি জ্বালাময়ী বক্তৃতা দিতে পারি না। আমি যা বলবো একদম একটা লজিক্যাল ভাবে একটু বলবো। আর একটা জিনিস জানেন, রাজনীতিতে একটা সৌজন্যের আছে, একটা ভদ্রতারও একটা স্থান আছে আমি মনে করি। তাই বিরোধীকেও আক্রমণ করতে হলে একটা ভাষায়, যে ভাষায় করতে হয়, আমি তো আর মানে ওই তলার লেভেলে গিয়ে ওই ভাষণে আমি আক্রমণ করতে পারবো না। আর ওই গরম গরম ভাষণটা দেখবেন আমাদের পার্টির মধ্যে অনেক লোক আছে যারা থাকবে সঙ্গে, তারা ওই ভাষণগুলো দেবে। BMW পাঠালো না মার্সিডিজ পাঠালো, যেদিন আমি মৃত্যু হবে সেদিন কিন্তু এই কাঁচের গাড়ি করেই আমাকে এই শ্মশানে হচ্ছে সাবর্ণ গোত্রীয়, এবং পরবর্তী সময় যখন 1608 সালে যখন আমরা জায়গির পেলাম, তখন রায় চৌধুরী উপাধিও পেল, রায় চৌধুরী ফ্যামিলি।
আমি এর আগেও মানে রাজনীতিতে রাজন্যা হওয়ার আগে অভিনয় করেছি, হুম। তার সমান্তরাল রাজনীতি আপনারা অনেকেই হয়তো জানেন না, স্বপন দাশগুপ্ত ইন্ডিয়া টুডের ম্যানেজিং এডিটর ছিলেন এবং উনি টাইমস অফ ইন্ডিয়া এবং ইন্ডিয়ান এক্সপ্রেসেও দীর্ঘদিন কাজ করেছেন। স্বপনদা, সেই জার্নালিজম আপনার সময়ে যখন সবাই সকালবেলায় সেই কাগজটার জন্য অপেক্ষা করত, এবং আমি অনেককেই জানি কাগজটা পেয়ে কাগজের গন্ধটা তাদের এত ভালো লাগতো, নাকের কাছে নিয়ে একটু শুকতো, এবং খবরের কাগজে যা লেখা থাকতো মনে হতো বেদ বাক্য, সত্য। আপনি সেই যুগের জার্নালিস্ট ছিলেন এবং এডিটর ছিলেন। জার্নালিজম এখন অনেক বদলে গেছে এবং খুব র্যাপিডলি প্রত্যেক বছর ডিজিটাল এসে জার্নালিজমকে বদলে দিয়েছে। কিছুটা ধাক্কা খেয়েছিল সেই জার্নালিজম টেলিভিশন আসার পরে। আপনার কি মনে হয় খবরের কাগজ, টেলিভিশন আগামী 10 বছরে এক্সটিংক্ট হয়ে যাবে, শেষ হয়ে যাবে এবং ডিজিটাল টেক ওভার করবে? না, এক্সটিংক্ট হবে না, থাকবে। খবরের কাগজ থাকবে। যে কোনো সোসাইটিতে দেখবেন, সেটা ওয়েস্টার্ন সোসাইটিতে আমেরিকা দেখবেন, ইউকে দেখবেন, বা যে কোনো জায়গায় দেখবেন যে খবরের কাগজের একটা প্রিন্ট বলতে যেটা আছে তার একটা স্থান থাকবে। কিন্তু প্রিন্ট যে খবরের কাগজে কি দেয়, আগে যেমনি একটা কম্প্রিহেন্সিভ একটা সব জিনিসটাকে নিয়ে একটা খবরের কাগজে তো সকালবেলা লোককে পড়তো চায়ের সঙ্গে, ওটাই ছিল তাদের খবরের মেইন সোর্স অফ ইনফরমেশন। না, এই যে আপনি আমার সাথে কথা বলছেন, আমি চাইলে এখন আপনি এখান থেকে উঠে নিজের টেবিলে যাওয়ার মধ্যে যে কথাবার্তার টুকরো আমি পাবলিশ করে দিতে পারি। খবরের কাগজে তো কালকে সকালে বেরোবে। এটাই হচ্ছে টাইমলিনেস একটা ব্যাপার। টেলিভিশনে 2 ঘন্টা পরে বেরোবে। অনেক রকমের অন্য জিনিস লোকের দেয়, পুরো ডিটেলসটা দেখতে চায়, অনেকের কাছে একটা সেই দর্শক, সেই রিডার কি কমে যাচ্ছে খুব দ্রুত? খুবই কমে যাচ্ছে। সেটার আরেক অনেক কারণ আছে। একটা হচ্ছে খবরের কাগজটাকে ঠিক মতো ভাবে তার স্বাদটা পেতে হলে একটা এন্ট্রি বার আছে, সেটা লিটারেসি, এডুকেশন, অনেক কিছু। ডিজিটাল মিডিয়ামে সেটার কোনো বার নেই। টেলিভিশন যেমন আমাদের সমাজে অনেক ধরনের লেভেল অফ লিটারেসি ছিল, এডুকেশন ছিল, তাই টেলিভিশন আসাতে ওই বারটা প্রথমে সরে গেল। সবাই অ্যাক্সেস করতে পারে, সবাই বুঝতে পারে। সবাই তো আর নিউজ পেপার, খবরের কাগজ বা কোনো উইকলি এটা করতে পারে না, সেটাই দিকে। তো ডিজিটাল এখন যেটা হয়েছে, আর তারপরে যেটা নেক্সট জেনারেশন, সেগুলোতে তো এখন টেলিফোনে এখন যা ইচ্ছে তার, আর এটা হচ্ছে সুটেড টু ইয়োর টেস্ট। মানে আপনার যদি রান্না বা খাবারের কথা ভাল লাগে, তাহলে সেই ধরনের জিনিসটা আপনাকে আসতে মুখে কিরকম ভাবে আসছে, ওগুলো কি অ্যালগরিদমে আসছে আমি জানি না। সো এটা হচ্ছে যে এখন মানে ভেরি টার্গেটেড। এবার এই যে অসংখ্য ডিজিটাল নিউজ চ্যানেল যার জন্ম নিচ্ছে এবং মৃত্যুও হচ্ছে এবং আরো জন্ম নিচ্ছে, এটাকে কন্ট্রোল করার জন্য সরকার একটা বিল আনার চেষ্টা করছে, যেখানেও আবার রেজিস্ট্যান্স আসছে এই বলে মিডিয়া ফ্রিডমকে কার্ব করা। এটার ব্যাপারে আপনার সরকারের সাথে কোনো কথা হয়েছে, আইনবি মিনিস্ট্রির সাথে অথবা পার্টি প্রেসিডেন্টের সাথে কোনো কিছু আপনার ডিসকাশন হয়েছে কি করা উচিত? আমি সাধারণত মিডিয়া পলিসি নিয়ে ঘাঁটি না, কারণ ওটা হচ্ছে আমার ইতিহাস, ওটা নিয়ে আমি খুব করি। কিন্তু আমি যেটা বলছি যে কন্ট্রোল মানে একটা খুব ধরনের লুজ ভাবে একটা রেগুলেশন থাকতে হওয়া উচিত, যেটা কন্ট্রোল আর রেগুলেশন আলাদা আলাদা জিনিস। এটা হচ্ছে যে এখন অনেক সময় জাতালোকে মানে ইট ক্যান বি মানে যেটা একদম মানে অশ্লীল হতে পারে, ডেফমেটরি হতে পারে, মানহানি। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এগুলো তো আর কোর্টে সবকিছু যায় না, কোর্টে যাওয়াটাও মানে সেটা ব্যান্ডউইথ নেই, লিগ্যাল ব্যান্ডউইথ নেই। সেটা নিয়ে তো এই বিলটাকে আপনি সমর্থন করেন যেটা বানানো হচ্ছে? এই বিলটা এখন কত দেখে, এখন লোকেদের সঙ্গে একটু এগুলো সবাইকার সঙ্গে একটু এগুলো নিয়ে মানে ডিজিটাল মিডিয়াকে কন্ট্রোল করার জন্য একটা বিল, কন্ট্রোল করার জন্য
ডিজিটাল মিডিয়াকে যদি একটা রেগুলেটরি ফ্রেমওয়ার্কের মধ্যে আনা যায়, যেমন টেলিফোন রাখা হয়েছে রেগুলেটরি ফ্রেমওয়ার্ক, অন্য অন্য সব জিনিসেরই একটা রেগুলেটরি ফ্রেমওয়ার্ক আছে, ডিজিটাল মিডিয়া শুড বি আন্ডার এ রেগুলেটরি। সেই রেগুলেটরি ফ্রেমওয়ার্ক আবার একটা, যেই সরকারে থাকুক না কেন, কংগ্রেসও থাকতে পারে ভবিষ্যতে, তাদের গদি মিডিয়া হয়ে যাওয়ার ভয়, যে মুহূর্তে রেগুলেশন হবে, ডিজিটাল মিডিয়া এসে ডেমোক্রেটাইজ করেছে এবং তাই জন্য মানুষ টেলিভিশন দেখা কমিয়ে দিয়েছে, কারণ ডিজিটাল মিডিয়া অনেক বেশি। এটা আপনি যেটা বলছেন যে এখানে কন্ট্রোল অনেক সময় জিনিসের গ্রোথটাকে এফেক্ট করে। এই ভারতবর্ষে আইটি 0 থেকে 100 লেভেলে পৌঁছেছিল, কারণ এখানে কোনো রেগুলেশন ছিল না বলে, কোনো আইন ছিল না, কোনো রেগুলেশন ছিল না। এটা খুব ভালো একটা উদাহরণ। তো সিমিলারলি যদি আমরা ডিজিটালটাকে এনকারেজ করতে চাই, তাহলে কোনো এটার সঙ্গে কোনো রেস্ট্রিকশন হওয়া উচিত না। লেট দ্য নর্মাল ল টেক ইটস ওন কোর্স। এটাই আপনার বক্তব্য। আমি এটার সঙ্গে কিন্তু একমত আছি, বাই এন্ড লার্জ আমি একমত আছি। কিন্তু যেটা দেখলেন কদিন আগে এক্স নিয়ে যেটা হলো, একটা বিবাদ হলো যে অশ্লীল কি যেন, ওই আজকাল এআই দিয়ে কি যেন অশ্লীল জিনিস, ওটা আলাদা, টেক ইট ডাউন। আমি হার্ড নিউজের কথা না না, বলছি। হার্ড নিউজ নিয়ে কোনো আমি সমস্যা দেখি না, কিন্তু ওইসব জিনিস মানে রেগুলেশন তো হয় ওইসব জিনিস নিয়ে, আমরা ওগুলোই মিসইউজ হয়ে যায়। আমরা গত 2 মাসে দেখছি যাদেরকে গদি চ্যানেল বলা হতো, কারণ তারা একপেশে হয়ে গেছিল সরকারের পক্ষে, তারা খুব উন্মুক্তভাবে সরকারের ক্রিটিসিজম করতে শুরু করেছে। এটা কি এই কারণে, কারণ সরকারও বুঝতে পেরেছে যে ভিউয়ারশিপ এক্সেসিভ মিডিয়া কন্ট্রোলের ফলে টেলিভিশন থেকে সরে যাচ্ছে ডিজিটালে, এবং মানুষ সেই চ্যানেলগুলো দেখছে না যারা সরকারের ফেভারে লাগাতার কথা বলছে। এটা হতে পারে, আমি ঠিক এটা নিয়ে আমি অতটা জানি না, কিন্তু সব ধরনের মতামত থাকা উচিত একটা এই ধরনের চ্যানেলে। আর আপনার চয়েস আছে, কিন্তু আগে ছিল। আপনি এখন বলছেন গদি মিডিয়া। আমরা যখন প্রথম রাজনীতিতে আসতাম তখন মানে কেউ একটা বিজেপি সম্বন্ধে একটা ভালো কথা বলাটা একটা মানে খুবই রেয়ার ছিল। তো এখন একটু হয়তো একটু বাড়াবাড়ি হয়ে গেছে, কেউ একটু খোসামদির দলও আছে। হ্যাঁ, সামনে ইলেকশন জিততে হলে আনন্দবাজারকে তো পকেটস্থ করতে হবে, নাহলে বাংলা ইলেকশন জিতবেন কি করে? আনন্দবাজার নিয়ে আমি কিছু বলতে চাই না, কারণ ওনাদের সরকার পরিবারের সঙ্গে আমার একটা ব্যক্তিগত অনেক বহু বছরের দীর্ঘ একটা সম্পর্ক আছে, 40 বছর নিয়ে আমাদের একটা গ্রাউন্ড রুল আমরা করে রেখেছি যে আমরা রাজনীতি ডিসকাস করি না। আচ্ছা, ওনার কাগজটা দিয়ে উনি কি আনন্দবাজার কি লিখছে না লিখছে সেটা ওনাদের। অনেস্টলি একটা কথা বলবেন, আমি আনন্দবাজার ব্যাপার বলছি, আনন্দবাজার, টাইমস অফ ইন্ডিয়া, হিন্দু, এই কাগজগুলো কি ইলেকশন সুইং করাতে পারে? না, কোনোদিন না। মানে আপনি দেখুন আজকে যে হিন্দু ডিএমকে এর ফেভারে ক্যাম্পেইন করে 6 মাস করছে, আর করছে তো করছে ঠিক সেই রকম আনন্দবাজার যদি পক্ষপাতিত্ব করে তাহলে কি ইলেকশন এদিক ওদিক হতে পারে? আনন্দবাজার অনেক বছর কংগ্রেসের খবর ছিল, মোটামুটি কংগ্রেস মানে কংগ্রেসের কাগজ বলবো না, মানে কংগ্রেসের দিকে একটা পক্ষপাতিত্ব ছিল ওদের। তারপর সেটা বাম জমানোই ছিল, তো ইলেকশনের সময় ওটা আরো প্রকট ভাবে দেখা দিত। তো বামরা কি ওটা মানে তাদের ভোট যেমন ছিল সেরকমই ছিল না, লোকেরা দেখে পড়ে, কিন্তু ভোট দেওয়ার ব্যাপারটা তাদের আলাদা। তো এই ভোট কেন দেয়? ভোট দেয় ইট ডিপেন্ড তাদের নিজেদের পার্সোনাল অভিজ্ঞতাটা কি সেটা নিয়ে যাচাই করে। এখন যদি খবরের কাগজ বলে যে খুব ভালো আমরা একটা মানে সোনার বাংলায় আছি, ওকে তো বিশ্বাস করবে না, কেন তাদের যে অভিজ্ঞতা সেটা আলাদা। কিন্তু তারপরে তারা যা যাচাই করবে, তাদের অনেক রকম ব্যাপারে থাকতে পারে যে আমাদের নিজেদের কি স্বার্থে কোনটা আসবে, আমরা কি পাবো, এই সরকার হলে ওই সরকার হলে আমরা কি পাবো, সব মিলিয়ে একটা হয় মানে এরকম ভাবে খবরের কাগজ, দ্য মিডিয়া ইজ অ্যান ইনপুট একজন লোকের ডিসিশন মেকিং, কিন্তু দে আর নট, ওরা তাদের পুরো চিন্তাধারাটা ইনফ্লুয়েন্স করতে পারে না। এই যে মিডিয়া ব্যালেন্স,
যারা খবরের কাগজ আনন্দপুরি বলুন কিংবা বিড়লা গ্রুপ যারা হিন্দুস্তান টাইমসকে ওন করে, একসময় প্রণয় রায় এনডিটিভি, এবং আপনার মতো এডিটর যারা রোজকার খবর কি যাবে সেটা ডিসাইড করতেন, তারা একসময় খুব পাওয়ারফুল হয়ে যান, রাইট? সেটা কি তাদের পারসিভড পাওয়ার, তারা নিজেরা মনে করেন পাওয়ারফুল, নাকি সত্যিই তারা পাওয়ারফুল? আর আমার গিরিলাল জৈন বলে একজন ভদ্রলোক, উনি টাইমস অফ ইন্ডিয়ার এডিটর ছিলেন 1980-র দশকে। তো উনি বলতেন, আই হোল্ড দ্য সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট জব ইন দ্য কান্ট্রি। সেটা কি সত্যি? উনি বলতেন। এখন ওনার সেলফ ইমেজে ওনার গুরুত্বটা অতটাই ছিল, উনি ভাবতেন। আপনি যখন সেই হট সিটে ছিলেন হ্যাঁ। ম্যানেজিং এডিটর, তখন কি আপনার মনে হতো যে কোথাও না কোথাও, সত্যি বলুন, যে আপনার কথায় একটা পার্টি একটা একটা টিকিট দেওয়া হতে পারে, একটা আইএস এর অ্যাপয়েন্টমেন্ট হতে পারে, কারণ সেই উচিত না, উচিত না, কিন্তু হয়, করতো অনেকে। এটা এটা পার্টিকুলারলি কোনো কোনো হিন্দি ভাষী নিউজপেপার তারা করত, ছোট ছোট শহর থেকে যেগুলো বেরোতো, তারা ইলেকশনের সময় প্লেন ব্ল্যাকমেল পলিটিক্স করত। এটাই বলছি, আমি জানি এটা। আমি তখন একটা, আমি 2009 বিজেপির মিডিয়া প্ল্যানিং সেলে কাজ করলাম পুরো ইলেকশনের সময়টা। তো তখন একটা জিনিস ওরা বলতো যে আমাদের এডিটোরিয়াল প্যাকেজ একটা করুন। এই ওরা কোনো কোনো মিডিয়া সংগঠন আসতো আমাদের কাছে, আমরা একটা এডিটোরিয়াল প্যাকেজ চাই, তার মানে আপনারা এতটা বিজ্ঞাপন দেবেন, এই করবেন, আর এর বিনিময়ে আমরা এতটা কভারেজ দেবো, আমরা কভারেজ দেব, এতটা কভারেজ দেবো, আর কি ধরনের কভারেজ সেটাও করে দেবো। আর कैंडिडेटরা অনেক সময় বলতো যে अरे भाई कुछ दे दीजिए, नहीं तो हमारा लाइफ एकदम बहुत मुश्किल हो जाता। আপনি প্রথমবার 1 ঘন্টায় হিন্দিতে কথা বললেন, প্রথম সেন্টেন্স। যারা ভুক্তভোগী ছিল তারাই। এবার ডিজিটাল মিডিয়া এসে আপনার কি মনে হয় এই পাওয়ারটা মিডিয়া ব্যালেন্স এবং এস্টাবলিশড ওল্ড স্কুল মিডিয়া, খবরের কাগজ, টেলিভিশনের এডিটরের হাত থেকে ছিনিয়ে নিয়েছে ডিজিটাল মিডিয়া এসে? নিয়েছে। এটা কারণ আর রাজনীতিবিদরা পরোয়া করে না আনন্দবাজার কি বললো, হিন্দুস্তান টাইমস কি বললো, সেটা কি ঠিক? ঠিক, সেটা ঠিক। এখন তাদের ক্ষমতা, তাদের শক্তি, তাদের ইনফ্লুয়েন্স করার ক্যাপাসিটি অনেক কমে গেছে। আমি বলবো না যে একদম জিরো, আনন্দবাজার এখনো ম্যাটার করে একটা ওপিনিয়ন মেকারদের মধ্যে পশ্চিমবঙ্গে, কিন্তু এখন অন্য আরো প্লেয়ার্স এসে গেছে, আর এটা সময়ের সাথে বাড়বে। এটা বাড়বে তারা আনলেস তারা নিজেরাই নিজেদের পায়ে কুড়ুল মারে। মিডিয়ার স্বরূপ কি হবে 10 বছর পরে? দেখুন, এটা আমার বলা পক্ষে ডিফিকাল্ট, কেন টেকনোলজি এত একটা বড় ফ্যাক্টর। আমরা কি এআই জিনিসটা 5 বছর আগে তো আমরা এটা অনুমান করতে পারিনি। তো এটা নিয়ে আমি ঠিক, মানে আই এম নট দ্য রাইট পারসন এটা। স্বপনদা, অসাধারণ বৈচিত্র্যময় জীবন আপনার, মানে আই থিঙ্ক ইটস এ লাইফ ওয়েল লিভড। মানুষের জীবনে সংঘাত থাকে, ফেলিয়ার্স থাকে। আপনার জীবন দেখে আমার মনে হয় কোনোদিন ফেলিয়ার আসেনি। একটা জিনিস থেকে আর একটা জিনিসে আপনি খুব সাকসেসফুলি ট্রানজিট করে গেছেন, রাইট? কোনোদিন অর্থনৈতিক অভাব ছিল না, কোনোদিন আনসাকসেসফুল হননি। আমাকে 3টে জিনিস বলুন যেটা ঘুরে তাকিয়ে আপনি মনে করেন আপনার জীবনের সব থেকে বড় 3টে ভুল কি ছিল? প্রথম ভুলটা হয়তো যে আমি যতদিন ইতিহাস পড়েছি তার মাঝখানে আমার মনে হয় লটা পড়া উচিত ছিল। দ্বিতীয় ভুল, ওটা কেউ বলবে কিনা জানি না। দ্বিতীয় ভুলটা একটা সময় একটা চয়েস ছিল আমার, লন্ডনে থাকা বা কেমব্রিজে যাওয়া। তো আমি লন্ডনটাই নিয়েছিলাম, কেন আমার বন্ধু বান্ধবরা সবাই ওখানে ছিল। ওটা হয়তো আমার মনে হয় ঠিক হয়।
সেই ভুলটা, তৃতীয় ভুল কি বলবো, ধরিয়ে দিই আমি, বলো। রাজ্যসভা মেম্বারশিপ ছেড়ে মাস পলিটিক্স জয়েন করা। মানে 2021-এর বেঙ্গলের অ্যাসেম্বলি ইলেকশন আপনি লড়েছিলেন, সেটা হয়তো আপনি রাজ্যসভায় থেকে আর একটা টার্ম পেতেন, আরো ভালো থাকতেন। আমাকে যা বলা হয়েছিল করতে, মোদিজি নিজেই আমাকে বলেছিলেন যে যাইয়ে উধর টলি বানাইয়ে, ওনার ভাষা। তো তারপরে এখনো তারপরেও বলেছিলেন যে ময়দান মত ছোড়না। এবং এখন সবসময় রাজনীতিতে তো আমার টার্মসে তো সব জিনিসটা হয় না। তো আমি মনে হয় যতটা পেরেছি করতে, ওটা ভুল কি ঠিক সেটা আমি তো মনে করি না। আমি নিজে মনে করি যে দ্যাট ইজ আমার নিজের অভিজ্ঞতা, আমার মেন্টাল হরাইজনটা অনেক বড় হয়েছে। আমি মানে আমার গণ্ডিটা আরো বেড়ে গেছে। আপনি সারাক্ষণ আমার দিকে খুব কম হাসেন, আপনি এত গম্ভীর হয়ে তাকান। তো আমি মনে করেছিলাম যে কিভাবে এই ব্যাপারটা আপনাকে বলবো, কিন্তু দর্শকরা আপনার কাছ থেকে কয়েকটা ফাস্টেস্ট ফিঙ্গার ফার্স্ট টাইপের কুইক জিনিস জানতে চাই। আপনার সঙ্গে দেখা করার আগে অনেকেই আমাকে বলেছে এগুলো কিন্তু স্বপনদাকে জিজ্ঞেস করুন। আমি বলেছি ভয়ে ভয়ে এত গম্ভীর হয়ে থাকেন, জবাব দেবেন কি, করতে পারি আমি? উত্তর দেবো কিনা আমি গ্যারান্টি না না, একটা চুজ করতে হবে, পলিটিক্স না একাডেমিক্স? পলিটিক্স। জার্নালিজম না পলিটিক্স? পলিটিক্স। কলকাতা না দিল্লি? এত ভাবছেন? ডিফিকাল্ট ওয়ান। বোথ হ্যাভ দেয়ার প্লেস। না, না, একটা। তৃতীয় চয়েসও দিতে পারে। না না, একটা, যে কোনো একটা। এটা আমি আডবাণী না বাজপাই? আডবাণীজি, কারণ ওনার সঙ্গে আমার সম্পর্কটা বেশি। নিউজ পেপার না টেলিভিশন? নিউজপেপার। আপনার ফেসবুকে আমি দেখি রেগুলারলি আপনি পোস্ট করেন পুরনো বন্ধুদের সঙ্গে, খুব আড্ডা মারছেন আপনি। নতুন বন্ধুও নিশ্চয়ই হয় আপনার। কাকে বেশি পছন্দ, পুরনো বন্ধুদের না যারা নতুন বন্ধু হচ্ছে? পুরনো বন্ধু যারা আছে না, একটা, যে কোনো একটা। ও পুরনো বন্ধু। মমতা না জ্যোতি বসু? নাইদার। যে কোনো একটা। যে কোনো একটা। না, ও আমি দুজনকেই। আমি জ্যোতি বসু মারা গেছেন উনি, এখন তো মারা গেছে, তাই জন্য আমি খারাপ কথা বলতে চাই না। ধুতি না ট্রাউজার? ট্রাউজার। রবীন্দ্রসঙ্গীত না ওল্ড রোমান্টিক হিন্দি মেলোডিস? হিন্দি মেলোডি। হ্যাঁ, ব্রহ্মা না আইনস্টাইন? মানে ব্রহ্মা ভগবান না আইনস্টাইন? ব্রহ্মাই তো সৃষ্টি করলো, আইনস্টাইন তো খালি আবিষ্কার করলো। তো ব্রহ্মা। সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আপনার ইলেকশন ক্যাম্পেইনে আমরা ঠিক আছে, ফলো আর করব। আপনি বললেন যে বাংলাটা বলি না, অনেক বাংলা বললাম। আপনার ইলেকশন ক্যাম্পেইনে ফলো করব, আশা করি এই টেস্টটা পাস করেছি। অ্যাবসলিউটলি। আর দারুণ স্ক্রিপ্ট লিখুন, নিজেকে ভাষণ দিতে হবে, তুখার স্ক্রিপ্ট। দেখুন, একজন লোক যে স্ক্রিপ্টটা আপনি আডবাণীর জন্য লিখতেন, এখন নিজের জন্য লিখতে হবে আপনাকে। চরিত্রের সঙ্গে যেটা যায়। হুম। আমি তো আর এখন গব্বর খানের মতো, মানে গব্বর সিং এর মতো স্ক্রিপ্ট বললে তো আমার কোনো লাভ হবে না। তো আমরা আপনাকে ফলো করব।